আজকের লেকচারে আলোচনা করব ফ্র্যাকচার নেক অফ ফিমার নিয়ে। অর্থোপেডিক ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি যেই ফ্র্যাকচারটাকে নিয়ে অর্থোপেডিক্সরা অডিট থাকেন তার মধ্যে একটা হলো এই ফ্র্যাকচার নেক অফ ফিমার। ফ্র্যাকচার নেক অফ ফিমার এটা ইন্ট্রাক্যাপসুলার হতে পারে অথবা হতে পারে এক্সট্রা ক্যাপসুলার। ইন্ট্রাক্যাপসুলারটা হয় মূলত উইথিন দ্য ক্যাপসুল। এখানে তিনটা টাইপ আছে: সাব ক্যাপিটাল, ট্রান্স সার্ভাইকাল অথবা মিড সার্ভাইকাল, বেসি সার্ভাইকাল। এটা কেন এত অরিডের বিষয় ফ্র্যাকচার অফ নেক অফ ফিমার? কারণ ফ্র্যাকচার অফ নেক অফ ফিমার যে এরিয়াটা, এখানে ব্লাড সাপ্লাইটা একটু কম থাকে, যার কারণে অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে। ফিমারের যে হেড আছে সেটা অ্যাভাস্কুলার নেক্রোসিস যাইতে পারে, মানে ফিমারের হেডটা ডেথ হয়ে যেতে পারে, ডেথ অফ ফিমুরাল হেড, অথবা নন ইউনিয়ন হতে পারে। এখানে ইউনিয়নটা খুব ভালোভাবে হয় না। দেখা গেছে অপারেশন করা হয়েছে 9 মাস 10 মাস বা 12 মাস হয়ে গেছে, এক্সরে করে দেখতেছি, রিপিটেটিভ এক্সরে করে করে দেখতেছি যে কোনো আমরা ইউনিয়নের সাইন পাচ্ছি না, নন ইউনিয়ন হচ্ছে, এখনো জোড়া লাগে নাই। এটা কমনলি হয় এলডারলি পেশেন্টে, যাদের বিশেষ করে অস্টিওপোরোসিস আছে তাদের হয়ে থাকে। আর এটা হলো এক্সট্রা ক্যাপসুলার, এটা হলো আউটসাইড দ্য জয়েন্ট ক্যাপসুল। এটার মধ্যে দুইটা ভাগ, ইন্টারটোকেন্টারিক রিজিয়ন আর হলো সাবটোকেন্টারিক রিজিয়ন। ব্লাড সাপ্লাই টু দ্য ফিমোরাল হেড ইজ ইউজুয়ালি প্রিজার্ভড, সো এভিএন ইজ লেস লাইকলি। এই এরিয়াতে যদি ফ্র্যাকচার হয় তাহলে এভিএন হওয়ার সম্ভাবনা, অ্যাভাস্কুলার নেক্রোসিস সম্ভাবনা খুবই কম। আর এইখানে যদি ফ্র্যাকচার হয় হিল বেটার। ওই ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচারের থেকে এক্সট্রা ক্যাপসুলার ফ্র্যাকচারটা বেশি হিলিং হয়। এখানে আমি রিজিয়নগুলো দেখাচ্ছি। এটা হলো এটা এখানে ফ্র্যাকচার হয়েছে নেক, এটা ডিসপ্লেসমেন্ট হয় নাই, এটার সাথে এটা এখন পর্যন্ত লেগে আছে। বাট এই বি যে ফিগারটা আছে এখানে ফ্র্যাকচার হয়ে ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, শ্যান্টন লাইন, হ্যাঁ, ব্রোকেন শ্যান্টন লাইন। আর এখানে শ্যান্টন লাইনটা ঠিক আছে, নর্মাল যেই এক্সরেটা আমরা দেখবো সেখানে শ্যান্টন লাইনটা ঠিক থাকবে। আমি এক্সরেতে দেখাবো পরবর্তী স্লাইডগুলোতে শ্যান্টন লাইন কি। এই যে শ্যান্টন লাইন, হ্যাঁ, এটা হলো শ্যান্টন লাইন। যে এই বরাবর যদি আমরা একটা লাইন ড্র করি এটা সুন্দর থাকবে, কিন্তু যদি ফ্র্যাকচার থাকে এই দেখেন এখানে এই যে এই শ্যান্টন লাইনটা সুন্দর আছে, কিন্তু এখানে ওই রকম শ্যান্টন লাইনটা ভালো হবে না। মানে তুলনা করবেন, এইখানের লাইনটা আঁকবেন দেখবেন অনেক সুন্দরভাবে হবে, কিন্তু এইখানে যদি লাইন ড্র করেন এত সুন্দরভাবে হবে না লাইনটা। এই সাইডে ফ্র্যাকচার আছে, এখানে লেফট ফিমোরাল নেক ফ্র্যাকচার। আমাদের এক্সরেতে আমরা এটা হলো আমাদের রাইট সাইড, এটা হলো লেফট সাইড। তো এক্সরেতে যদি রাইট সাইড হয় আমাদের হাতের ডান পাশে থাকে তাহলে এটা হবে লেফট সাইড, আর এখানে আপনার যেটা আমাদের হাতের বাম সাইডে সেটা হবে রাইট সাইড। দিস ইজ এক্সরে অফ হিপ জয়েন্ট, বোথ হিপ জয়েন্ট। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি এন্টিরিয়র পোস্টেরিয়র ভিউ। এটা এখানে আমরা, এটা হলো রাইট ফিমার আর এটা হলো লেফট ফিমার। এখানে আমরা হিপ বোন দেখতে পারতেছি, এখানে হিপ জয়েন্ট ফর্ম করছে। আর এখানে স্যাক্রাম দেখা যাচ্ছে, আরো কিছু বোনস দেখা যাচ্ছে। তো আপনাদের দেখাই যে ইন্ট্রাক্যাপসুলার কোনটা আর এক্সট্রা ক্যাপসুলার কোনটা, এটা বুঝাইলে আরো বুঝতে পারবেন। এই যে এইখান থেকে এই হেড থেকে এই নেক পর্যন্ত হলো ইন্ট্রাক্যাপসুলার, আর এই গ্রেটার টোকেন্টার থেকে এই সাবটোকেন্টারিক রিজিয়ন পর্যন্ত হইলো আপনাদের এক্সট্রা ক্যাপসুলার। এটা এখান থেকে এই এরিয়া পর্যন্ত হইলো আমাদের ইন্ট্রাক্যাপসুলার, আর এখান থেকে এই এরিয়া পর্যন্ত হইলো এক্সট্রা ক্যাপসুলার। এই যে দেখেন এখান থেকে এই হেড থেকে আপনার এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এটা হলো আমাদের ইন্ট্রাক্যাপসুলার আর এটা হলো এক্সট্রা ক্যাপসুলার, ইন্টারটোকেন্টারিক। এখানে আপনার এই যে নেকের যে তিনটা ভাগ, সাব ক্যাপিটাল, এটা হলো সাব ক্যাপিটাল, এটা হলো মিড সার্ভাইকাল, এটা হলো বেসি সার্ভাইকাল। আর গ্রেটার টোকেন্টার থেকে লেজার টোকেন্টার পর্যন্ত হলো আমাদের ইন্টারটোকেন্টারিক রিজিয়ন। আর লেজার টোকেন্টারের নিচ থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত হলো সাবটোকেন্টারিক রিজিয়ন। এখানে যদি ফ্র্যাকচার হয় তাহলে বলবো সাবটোকেন্টারিক ফ্র্যাকচার, এখানে যদি ফ্র্যাকচার হয় তাহলে বলবো ইন্টারটোকেন্টারিক ফ্র্যাকচার। আর এই এরিয়াতে হেডের নিচ থেকে এই এরিয়ার মধ্যে ফ্র্যাকচার হলে আমরা বলবো নেক অফ ফিমার ফ্র্যাকচার। নেক অফ ফিমার ফ্র্যাকচারের মধ্যে টাইপ আছে সাব ক্যাপিটাল, মিড সার্ভাইকাল, বেসি সার্ভাইকাল। এখানে দেখানো হয়েছে, দেখেন সাব ক্যাপিটাল, ট্রান্স সার্ভাইকাল, ইন্টারটোকেন্টারিক, আর এটা হলো সাবটোকেন্টারিক। এটা হলো ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচার, এখানে হলো এক্সট্রা ক্যাপসুলার ফ্র্যাকচার। এখানে ফিমোরাল হেডের ব্লাড সাপ্লাইটা দেখানো হচ্ছে, এখানে হেডের মধ্যে ব্লাড সাপ্লাইটা খুবই কম, যার কারণে এখানে আর্টারিগুলোর নাম দেওয়া আছে মিডিয়াল সার্কামপ্লেক্স আর্টারি, ফিমোরাল আর্টারি, ল্যাটেরাল সার্কামপ্লেক্স ফিমোরাল আর্টারি, আর হলো ডিপ ফিমোরাল আর্টারি। তো এখানে হেডের মধ্যে আপনার ব্লাড সার্কুলেশনটা খুবই কম থাকে, যার জন্য যখন ফ্র্যাকচার হলে ব্লাড সার্কুলেশন আরো কমে যায়, যার জন্য এই হেডটা নেক্রোসিস হয়, এই হেডটা মারা যায়। তখন এটা আবার অপারেশন করে আপনার ঠিক করতে হয়। অ্যাভাস্কুলার নেক্রোসিস কি? অ্যাভাস্কুলার নেক্রোসিস অলসো নোন অ্যাজ অস্টিওনেক্রোসিস ইজ এ সিরিয়াস কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ডেথ অফ বোন টিস্যু। আজ বললাম না বোনসটা মারা যাবে, লস অর ইন্টারাপশন অফ ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় অথবা বাধাগ্রস্ত হয় তাহলে আমাদের
বোনটা মারা যাবে, সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাভাস্কুলার নেক্রোসিস। অ্যাভাস্কুলার নেক্রোসিস সবচেয়ে বেশি হয় এই ফিমারের হেডে। উইদাউট এডুকেট ব্লাড ফ্লো বোন সেলস ডাই, leading to bone weakening and potential collapse. AVN most commonly affect femoral head, hip joint. হিপ জয়েন্টের ফিমোরাল হেডকে সবচেয়ে বেশি এফেক্ট করে। হিউমেরাস হতে পারে, নিতে হতে পারে, শোল্ডার হতে পারে, অ্যাঙ্কেল হতে পারে, আবার লুনেট বুনেও হয়। কি ফিচার এখানে, আর্লি স্টেজে এসিমটোমেটিক থাকবে, কোনো উপসর্গ থাকবে না। প্রোগ্রেসিভ জয়েন্ট পেইন ডেভেলপ, যত দিন যাবে প্রথম দিকে কোনো সিমটম থাকবে না, যত মাস যাবে মাসের পর মাস যাবে আপনার জয়েন্ট পেন বেশি বাড়তে থাকবে। বিশেষ করে ওয়াইড বেয়ারিং। ওয়াইড বেয়ারিং মানে আমরা যখন ভর দিয়ে হাঁটবো, পায়ের উপর হাঁটবো, সেটাকে আমরা ইনিশিয়ালি উইথ ওয়াইড বেয়ারিং অ্যান্ড লেটার এট রেস্ট। প্রথম দিকে যখন হাঁটাহাঁটি করবো তখন ব্যথা করবে, কিন্তু শোয়া অবস্থায় ব্যথা করবে না। কিন্তু যত মাস যাবে, 3 মাস 4 মাস 6 মাস যত যাবে, তখন শুয়ে থাকলেও ব্যথা করবে। জয়েন্ট ডিসফাংশন হবে। কোলাপস ক্যান অকার ইফ ট্রিটেড, যদি ট্রিটমেন্ট করা না হয় তাহলে এটা কলাপস করতে পারে। কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন যদি কোনো আঘাত পায়, ট্রমা, কর্টিকোস্টেরয়েড ইউজ। অনেক রোগী আছে তারা মোটা হওয়ার জন্য কর্টিকোস্টেরয়েড খেয়ে থাকে, তো সেসব পেশেন্টের এইরকম অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে। অ্যালকোহল ইউজ, যদি মদ খায় তাদেরও অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে। ব্লাড ডিসঅর্ডার থাকলে বা সার্টেন ডিজিজ যেমন লুপাস। অ্যাভাস্কুলার নেক্রোসিস, এই যে ফ্র্যাকচার অ্যাভাস্কুলার নেক্রোসিস, এটা যে ফ্র্যাকচার অফ নেক অফ ফিমার থাকলেও হতে পারে। অ্যাভাস্কুলার নেকের ফিমারের নেকে ফ্র্যাকচার হলো, তো এখানে রিডাকশন করলো, সার্জিক্যাল রিডাকশন করলো। রিডাকশন করার পরে দেখা যাচ্ছে এখানে যে ব্লাড সাপ্লাই এমনি কম থাকে, ফ্র্যাকচার হওয়ার পর আরো ব্লাড সাপ্লাই কমে গেল, তখন ওই ফিমারের হেডটা ডেথ হয়ে যেতে পারে, মারা যেতে পারে। তো এই কন্ডিশনকে আমরা অ্যাভাস্কুলার নেক্রোসিস বলি। এটা এক্স রে, এমআরআই, সিটি স্ক্যানের মাধ্যমে করা যায়। আর এমআরআই ইজ সেন্সিটিভ ফর আর্লি ডিটেকশন। এক্স রে আর এমআরআই অনেক সময় এক্স রেতে বোঝা যায় না, যখন স্টেজ 1 এর দিকে থাকে তখন এরকম ভালোভাবে ডিটেক্ট করা যায় না। বাট এমআরআই যদি আমরা করি তাহলে এটা তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায়। আর্লি স্টেজ মে বেনিফিট ফ্রম কনজারভেটিভ ম্যানেজমেন্ট। আর্লি স্টেজে এটা কনজারভেটিভ মেডিকেশন, তারপর ওজন কমাইলে এটা ভালো হয়ে যায়। কিন্তু যদি স্টেজ 2, 3, 4 এরকম চলে যায়, 3, 4 এ চলে যায়, তাহলে সার্জিক্যাল অপশনে যেতে হবে। বোন গ্রাফটিং করতে হয়, অস্টিওটমি করতে হয়, জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হয়। এই যে দেখেন এখানে ফিমারের যে হেডটা আছে, যে ফিমারের হেড, এখানে ব্লাড সার্কুলেশনটা এমনিই কম, খুবই কম। যখন নেক্রোসিস হয় তখন দেখুন এরকম হয়ে যায়। যেখানে স্টেজ 1 মাত্র হালকা শুরু হয়েছে, এখানে স্টেজ 2, এটা স্টেজ 3, অনেক অংশে মারা গেছে বোনটা, তারপর স্টেজ 4 আরো বেশি মারা গেছে। এই যে এখানে এটা হলো নর্মাল হেড, হ্যাঁ এটা নর্মাল। আর এখানে দেখেন একটু অস্পষ্ট, এটা আমরা বুঝতে পারি যে এখানে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়েছে। এই যে এখানে এটা নর্মাল, দেখেন খুব সুন্দর রেগুলার শেপে আছে। যে এটা হ্যাঁ সুন্দর শেপে আছে, এটা নর্মাল। বাট এখানে দেখেন ইরেগুলার দেখা যাচ্ছে, এটা ইরেগুলার, এখানে এভিএন হয়ে গেছে, ফিমারের হেডের এভিএন হয়ে গেছে। তারপর এখানে যে এই অংশে, হ্যাঁ এগুলো স্টেজ 4 একদম। এইটা ভালো আছে। এটা আমাদের লেফট সাইড, এটা রাইট সাইড। রাইট হিপ জয়েন্টে হয়েছে, বা রাইট ফিমারের হেডে এভিএন হয়ে গেছে। যে এটা এখানে এভিএন দেখা যাচ্ছে, এটা একদম নর্মাল আছে। তারপর যে এটার খুব সুন্দর রেগুলার শেপ আছে, বাট এখানে ইরেগুলারিটি দেখা যাচ্ছে। যে এখানেও দেখা যাচ্ছে। এটা হলো আমাদের এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউ হিপ জয়েন্টের, বোথ বা পেলভিস, এক্সরে অফ বোথ পেলভিস, এক্সরে অফ পেলভিস বললে হয়, বোথ এক্সরে অফ পেলভিস বা এক্সরে অফ বোথ হিপ জয়েন্ট। এটা হলো এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, আর এটা হলো অবলিক ভিউ। এখানে দেখা যাচ্ছে এই যে এই হেডটা খুব ভালো আছে, বাট এখানে ইরেগুলারিটি দেখা যাচ্ছে। আর এটা ট্রিটমেন্ট করতে হয় যে এরকম, যেহেতু মারা গেছে এই অংশটা কেটে এরকম হিপ প্রস্থেসিস লাগাতে হয়। যদি এরকম হিপ প্রস্থেসিস লাগানো হয়, প্লাস এই যে এখানে যে এসিটাবুলাম আছে, এই এসিটাবুলামও চেঞ্জ করতে হয়, তখন সেটাকে আমরা বলি টোটাল হিপ রিপ্লেসমেন্ট। আর যদি শুধু এসিটাবুলাম লাগানো না হয়, সেক্ষেত্রে আমরা এটা বলি হেমি আর্থোপ্লাস্টি। এই হিপ প্রস্থেসিস যদি শুধু লাগানো হয়, এসিটাবুলাম চেঞ্জ না করা হয়, সেটাকে আমরা বলি হেমি আর্থোপ্লাস্টি বা পার্শিয়াল হিপ রিপ্লেসমেন্ট। আর এটা হলো টোটাল হিপ রিপ্লেসমেন্ট, THR, পার্শিয়াল হিপ রিপ্লেসমেন্ট, অথবা এটাকে আমরা বলি হেমি আর্থোপ্লাস্টি। আর যেহেতু এখানে এসিটাবুলামও রিপ্লেস হয়েছে, সেহেতু এটাকে আমরা বলবো টোটাল হিপ রিপ্লেসমেন্ট। এই জিনিসটা আমরা হিপ প্রস্থেসিস। হ্যাঁ এটা এখানে আমাদের রাইট সাইডে হেমি আর্থোপ্লাস্টি হয়েছে। এখানে এই যে দেখেন একদম এসিটাবুলামও রিপ্লেস হয়েছে, তারপরে যে এখানে ফিমারের হেডটাও রিপ্লেস হয়েছে লেফট সাইডে। এটা হলো টোটাল হিপ রিপ্লেসমেন্ট।
এই যে এটা হেমিআর্থ্রোপ্লাস্টি, এটা টোটাল হিপ রিপ্লেসমেন্ট। তো এই হলো মূলত আমাদের হেমিআর্থ্রোপ্লাস্টি বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা অ্যাভাস্কুলার নেক্রোসিস। তো অ্যাভাস্কুলার নেক্রোসিস কি সেটা আমরা জানলাম। এখানে যে ইন্ট্রাক্যাপসুলার এরিয়াটুকু ইন্ট্রাক্যাপসুলার, এর বাইরে এক্সট্রা ক্যাপসুলার। এটা হলো আমাদের সাবক্যাপিটাল। নেকের মধ্যে তিনটা রিজিয়ন, সাবক্যাপিটাল, মিড সার্ভাইকাল আর হলো বেসি সার্ভাইকাল। যদি এইখানে ফ্র্যাকচার হয় তাহলে আমরা বলবো সাবক্যাপিটাল ফ্র্যাকচার অফ নেক অফ ফিমার। আর এখানে যদি এই বরাবর হয় এটা হলো মিড সার্ভাইকাল, এটা হলো বেসি সার্ভাইকাল। আর এই লাইন বরাবর হলো ইন্টারট্রোক্যান্টারিক ফ্র্যাকচার, আর যদি এদিকে হয় তাহলে সাবট্রোক্যান্টারিক ফ্র্যাকচার। এখানে এই যে দেখেন এখানে ক্যাপসুলার ফ্র্যাকচার বোঝাচ্ছে, আর এখানে বাইরে হয়েছে, এই জন্য এটা আমরা বলি এক্সট্রা ক্যাপসুলার ফ্র্যাকচার। আর এখানে সাবট্রোক্যান্টারিক ফ্র্যাকচারও দেখানো হয়েছে। ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচার, এটা হলো এক্সট্রা ক্যাপসুলার ফ্র্যাকচার। তারপর এই যে এই রিজনটা হলো সাবক্যাপিটাল, এটা হলো ট্রান্সসার্ভাইকাল, এটা হলো বেসি সার্ভাইকাল। ট্রান্সসার্ভাইকালকে আমরা একটা বলি কি মিড সার্ভাইকাল। তারপর এখানে বোঝানো হয়েছে ইন্ট্রাক্যাপসুলার, এই যে এই এরিয়াটুকু হলো আমাদের ইন্ট্রাক্যাপসুলার, এটা হলো সাবক্যাপিটাল, এটা হলো ট্রান্সসার্ভাইকাল, এটা হলো বেসি সার্ভাইকাল। আর এই ইন্টারক্যাপসুলার বাইরে যদি ফ্র্যাকচার হয় তো সেটা হলো আমাদের ইন্টারট্রোক্যান্টারিক অথবা সাবট্রোক্যান্টারিক। এই দুইটা মিলে হয় এক্সট্রা ক্যাপসুলার। এটার কারণটা কি? ফ্র্যাকচার নেক অফ ফিমারের কারণ কি কি আছে? এটা আপনার কমন হয় ওল্ডার পেশেন্টদের, যাদের বয়স একটু বেশি, বিশেষ করে যাদের অস্টিওপোরোসিস আছে অথবা অস্টিওমেলাসিয়া আছে 12%। এল্ডারলি ওমেনদের এটা বেশি হয়ে থাকে। বার্ধক্যজনিত যাদের অস্টিওপোরোসিস হয়, সিনাইল অস্টিওপোরোসিস মানে বার্ধক্যজনিত অস্টিওপোরোসিস, বোন মিনারেল ডেন্সিটিটা কমে যায়, তখন সেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস, বোন মিনারেল ডেন্সিটি। বিএমডি টেস্ট করে আমরা অস্টিওপোরোসিস ডিটেক্ট করতে পারি। মেকানিজম অফ ইনজুরি ট্রাইবাল ফল, মানে হালকা পড়ে গেছে, সেই পড়ে যাওয়া থেকেও রোগীর এই নেক ফ্র্যাকচার অফ ফিমার হয়ে যেতে পারে। আর ইয়ং অ্যাডাল্টদের হয় কেন? কারণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, RTA, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা পড়ে গেছে অনেক। ক্লিনিক্যাল ফিচার আমরা কি পাবো? ইউজুয়ালি পেশেন্ট ইজ এল্ডারলি ফিমেল, গিভ হিস্টোরি অফ ট্রাইবাল ফল, লাইক যেমন স্লিপ করে পড়ে গেছে অথবা বাথরুমে পিছলা খেয়ে পড়ে গেছে, এরকম হিস্টোরি দিবে। আর এগুলা আমরা বেশিরভাগ পাবো ফিমেল পেশেন্ট, বয়স্ক ফিমেল পেশেন্ট বলবে যে আমরা হালকা জাস্ট পড়ে গেছি স্লিপ খেয়ে, বাথরুমে পড়ছি অথবা বাথরুমের বাইরে স্লিপ খেয়ে পড়ে গেছি, উঠানে স্লিপ খেয়ে পড়ে গেছি, এরকম। কমপ্লেন অফ পেন, রেস্ট্রিকশন অফ মুভমেন্ট অফ দ্য এফেক্টেড হিপ, যেই সাইডে ব্যথা পাইছে ওই সাইডে মুভমেন্টগুলো রেস্ট্রিকশন হবে, যেমন হিপের ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, এসব মুভমেন্ট ঠিক মতো করতে পারবে না, একদম ফুল রেঞ্জ অফ মোশন করতে পারবে না। আর বলবে ব্যথা, মুভমেন্ট করতে গেলে বলবে ব্যথা। টেন্ডারনেস থাকবে। অ্যান্টিরিয়র হিপ, আমরা যদি হিপ জয়েন্টের উপরে চাপ দেই তাহলে রোগী বলবে ব্যথা, তাহলে বলবো যে টেন্ডারনেস পজিটিভ। আর যদি হিপ জয়েন্টের উপরে যদি চাপ দেওয়ার পরে রোগী বলে যে না ব্যথা নাই, তাহলে টেন্ডারনেস অ্যাবসেন্ট। টেন্ডারনেস হলো আমরা কোনো জায়গার উপর, মাংসের উপর চাপ দিব, রোগী বলবে ব্যথা, তাহলে এটা টেন্ডারনেস পজিটিভ বা টেন্ডারনেস প্রেজেন্ট। আর যদি চাপ দেওয়ার পর ব্যথা না থাকে তাহলে টেন্ডারনেস অ্যাবসেন্ট। মিনিমাল শর্টেনিং অ্যান্ড এক্সটার্নাল রোটেশনাল ডিফর্মিটি অফ এফেক্টেড লিম্ব, আমাদের যে পেশেন্ট আমরা যেটা পাবো, ধরেন ডান পায়ে সে আঘাত পাইছে, তো ডান সুপাইন লাইং অবস্থায় যদি পেশেন্টের আমরা দুইটা পা মাপি, বা খালি চোখেই মাপি, তারা দেখবো ডান পায়ে যদি ব্যথা পাইছে, ডান পাটা বাম পায়ের তুলনায় একটু ছোট এরকম পাবো। আর এক্সটার্নাল রোটেশন হয়ে থাকবে, পাটা বাইরের দিকে এক্সটার্নালি রোটেট হয়ে থাকবে। হিপ জয়েন্ট পুরা লোয়ার লিম্বটাই, যে পায়ে ব্যথা পাইছে সেটা বাইরের দিকে এক্সটার্নালি রোটেট হয়ে থাকবে, বাট যেটাতে ব্যথা পায় না সেটা নর্মালি থাকবে। অ্যাক্টিভ স্ট্রেট লেগ রেজিং ইজ ডিফিকাল্ট। অ্যাক্টিভ স্ট্রেট লেগ রেজিং মানে হলো পেশেন্টকে আমরা বলবো, পেশেন্ট শোয়া অবস্থায় আছে, বলবো যে পাটা টিপলি হিপ ফ্লেকশন করেন, মানে পাটা উপরের দিকে ওঠান, ওইটাকেই বলি আমরা অ্যাক্টিভ স্ট্রেট লেগ রেজিং, SLR। তো ওই অ্যাক্টিভ SLRটা পেশেন্ট করতে পারবে না, বা খুবই পেইনফুল হবে, খুবই কষ্টসাধ্য হবে। ইম্প্যাক্টেড ফ্র্যাকচার নেক অফ ফিমার, পেশেন্ট কমপ্লেন অফ গ্রোইং পেইন। যদি নেক অফ ফিমারের ইম্প্যাক্টেড ফ্র্যাকচার থাকে তাহলে গ্রোইং পেইন হবে, অ্যান্টালজিক গেট হবে। অ্যান্টালজিক গেট হলো আমরা কখনো যদি আঘাত পাই, মনে করেন হাঁটতে গেছি, কোথাও পায়ের মধ্যে আঘাত পাইছি, তখন দেখা যাচ্ছে আমরা যে খোঁড়ায় হাঁটি, সেটাকে বলে অ্যান্টালজিক গেট। রেস্ট্রিকশন অফ হিপ মুভমেন্টটা রেস্ট্রিক্টেড থাকবে। হোয়াট ইজ ইম্প্যাক্টেড ফ্র্যাকচার? ইম্প্যাক্টেড ফ্র্যাকচার occurs when the broken ends of a bone driven into each other due to compressive force. This leads to minimal displacement. যদি মিনিমাল ডিসপ্লেসমেন্ট থাকে, রিলেটিভ স্টেবিলিটি থাকে, মানে তারপর often less soft tissue ড্যামেজ করে, তাহলে সেটাকে আমরা বলবো ইম্প্যাক্টেড। আমরা জানি ফ্র্যাকচার হলে বোনটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, তখন এখন দুইটা ভাগে যে ভাগ হলো সেটা যদি ভাগ হওয়াকে বলি আমরা ডিসপ্লেসমেন্ট। এখন ডিসপ্লেসমেন্টটাতে খুব বেশি হবে এরকম না, ইম্প্যাক্টেড
ইমপ্যাক্টেড ফ্র্যাকচারে ডিসপ্লেসমেন্ট খুবই কম হবে, রিলেটিভলি স্টেবল থাকবে, আর অফেন লেস সফট টিস্যু ড্যামেজ, আশেপাশে যে টিস্যু আছে মাসেল, লিগামেন্ট, টেন্ডন, এগুলোকে তেমন ড্যামেজ করবে না। ইমপ্যাক্টেড ফ্র্যাকচার অফ নেক অফ ফিমার, দিস টাইপ অফ ইন্টারক্যাপসুলার ফ্র্যাকচার টিপিক্যালি সাবক্যাপিটাল ইন লোকেশন। এই ইমপ্যাক্টেড ফ্র্যাকচারটা সাবক্যাপিটালি হয়ে থাকে। এদিকে আমরা প্রথম নেকের কাছে প্রথমে সাবক্যাপিটাল, পরে হলো মিড সার্ভাইকাল, পরে হলো বেসি সার্ভাইকাল, হ্যাঁ ওই সাবক্যাপিটাল হয়, আর এটা এলডারলি পেশেন্টদের বেশি হয়। দ্য ফিমোরাল হেড ইজ ইমপ্যাক্টেড ইনটু নেক, এটার মধ্যে জাস্ট লেগে থাকে হালকা এরকম। আমরা হিপ জয়েন্ট এক্সরে অফ হিপ জয়েন্ট এন্টিরিয়র পোস্টেরিয়র লেটার ভিউ করতে পারি ডায়াগনোসিস করার জন্য। এখানে এই যে দেখা যাচ্ছে নেকে ফ্র্যাকচার হয়েছে। আরো বোঝার জন্য আমরা শ্যান্টন লাইন, হ্যাঁ এই যে শ্যান্টন লাইন ড্র করি। শ্যান্টন লাইনটা সাধারণত থাকে না, এই যে এখানে শ্যান্টন লাইন খুব ভালো আছে, বাট এখানে যেহেতু ফ্র্যাকচার আছে এখানে শ্যান্টন লাইনটা করছে। এই যে এখানে এটা হলো সাবক্যাপিটাল ফ্র্যাকচার অফ লেফট ফিমোরাল নেক, এখানে তার ফ্র্যাকচার হয়েছে। তারপর এটা খেয়াল করেন এখানে হলো আনডিসপ্লেসড, এটা ডিসপ্লেসড হয়ে যায় নাই, আনডিসপ্লেসড ফ্র্যাকচার নেক অফ ফিমার। এটা রাইট সাইড না লেফট সাইড? আমাদের যেহেতু ডান সাইডে আছে সেহেতু এটা লেফট সাইড, আর এখানে যে এটা দেখেন একদম ডিসপ্লেসড হয়ে গেছে, সরে গেছে। রাইট সাইডের ডিসপ্লেস সাবক্যাপিটাল ফিমোরাল নেক ফ্র্যাকচার, NOF এরকম লেখা থাকবে। তারপর এটা হলো সিটি স্ক্যান, এই যে দেখেন এখানে এটা এই সাইডটা ভালো আছে, জোড়া লেগে আছে, বাট এটা ফ্র্যাকচার হয়ে গেছে, এটাও ডিসপ্লেসড। এই যে দেখেন একদম ডিসপ্লেসড হয়ে গেছে, এটা ভালো আছে এই সাইডেরটা। এই সাইডেরটা হলো আমাদের লেফট সাইড, আর এটা হলো আমাদের রাইট সাইডে ফ্র্যাকচার হয়ে গেছে। এই যে দেখেন আরো দেখা যাচ্ছে ভালোভাবে স্পষ্টভাবে। এটাতে এই যে এখানে ফ্র্যাকচার, এটাতে এই যে এই জায়গায় ফ্র্যাকচার বোঝা যাচ্ছে সুন্দর। এই যে এটাতে এরকম কোনো ফ্র্যাকচার আছে নাই, এই যে লাইনটা খুব সুন্দরভাবে আছে। রাইট সাবক্যাপিটাল ফিমোরাল নেক ফ্র্যাকচার, এটা ফ্রন্টাল ভিউ বা এন্টিরিয়র পোস্টেরিয়র ভিউ। এই যে হ্যাঁ এইখানে এই যে ফ্র্যাকচার। আমাদের ট্রিটমেন্টের এম কি থাকবে? অ্যানাটমিক্যাল রিডাকশন করব আমরা। দেখা যাচ্ছে এখানে এটা গ্যাপ হয়ে গেছে, গ্যাপটা কমাই দিব। অ্যানাটমিক্যাল রিডাকশন, অ্যানাটমিক্যালি এটা আমরা রিডাকশন করে দিব, মানে এটার স্পেসটা কমাই দিব, রিডাকশন কমানো। অ্যানাটমিক্যালি এটা রিডাকশন করব, হুইচ হেল্পস প্রিভেন্ট ফার্দার ভাস্কুলার ড্যামেজ। এতে অ্যানাটমিক্যাল রিডাকশন করে দিলে ভাস্কুলার ড্যামেজ হবে না, আর্টারি বা ভেনকে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। Impaction of the fracture fragment. Right internal fixation enables revascularization from the surrounding soft tissue and uninjured bone, which helps in early callus formation. যদি আমরা ইন্টারনাল ফিক্সেশন দেই, মানে যে ইমপ্লান্ট বা রড যেটা বলি, এগুলো দিলে রিভাস্কুলারাইজেশন, ভাস্কুলার যে ড্যামেজগুলো ছিল নতুন করে রিভাস্কুলারাইজেশন হবে, নতুন করে ব্লাড সাপ্লাই পাবে, সারাউন্ড দ্য সফট টিস্যু এন্ড আনইনজুরড বোন, এবং তাড়াতাড়ি ক্যালাস ফর্মেশন করবে। ক্যালাস ফর্মেশন আমরা পড়বো যে বোন হিলিং এর কিছু স্টেজ আছে, কয়টা স্টেজ আছে, সেই স্টেজের মধ্যে একটা আছে ক্যালাস ফর্মেশন। মেথড অফ ইন্টারনাল ফিক্সেটর, কোনো এই আইডিয়াল ফিক্সেশন নাই এই নেক ফ্র্যাকচার অফ ফিমারের জন্য। অর্থোপেডিক্সরা এই জন্য অর্থোপেডিক্সের কাছে এটা খুবই অডিট যে এটা একটা ইমপ্লান্ট লাগাবো, এটা কি সাকসেস হবে কি হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে সাকসেস হয়, আবার অনেক ক্ষেত্রে সাকসেস হয় না। দেখা যাচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে যাচ্ছে, অথবা ইউনিয়ন হচ্ছে না, রিলে ইউনিয়ন হচ্ছে, ম্যাল ইউনিয়ন হচ্ছে, এরকম সমস্যাগুলো হয়ে থাকে। এইখানে ফ্র্যাকচার নেক অফ ফিমারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা মাল্টিপল পিন ইউজ করতে পারি, নো লেস অথবা মোর। ইম্প্যাক্টেড ফ্র্যাকচার যদি হয়, তা ইম্প্যাক্টেড ফ্র্যাকচার যদি থাকে, যেসব পেশেন্ট মেডিকেলি আসলে আনফিট, অথবা ফ্র্যাকচার হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই নো লেস আর মোর স্পিন ইউজ করে থাকি। এখানে যে নো লেস স্পিনের কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, ইন্ডিকেশন আনডিসপ্লেসড অর ইম্প্যাক্টেড ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচার, ইয়ং অ্যাডাল্ট, স্টেবল ফ্র্যাকচার প্যাটার্ন, সবই বলা হয়েছে। দেখেন পিন টাইপ, নোলেস পিন, মোর পিন, এখানে স্মুথ স্টেনলেস স্টিল পিন, আর এটা হলো থ্রেডেড পিন উইথ আইলেট, ইনসার্টেড পারকিউটিনিয়াসলি or via small incision, often used in parallel configuration, provide better grip in cancellous bone, may be used with tension band wiring। আচ্ছা, এত দেখার জানার আসলে মনে রাখতে পারবে না, জাস্ট এটা দেখেন। এটা হলো মোর পিন, এটা হলো নোলেস পিন। এটা হলো আস্টিন নামে একজন আবিষ্কার করছে, এই জন্য আস্টিন মোর পিনও বলা হয়। এটা হলো নোলেস পিন, এখানে একটাই থাকে, এখানে দুইটা। এটা হলো নোলেস পিন, এখানে একসাথে দেখানো হচ্ছে নোলেস পিন। এটা হলো মোর পিন, এই দেখেন এরকমই থাকে। এগুলো হলো মোর পিন আর কি এদিক সেদিক করা যায়। হ্যাঁ, এটা তো এই যে এখানে ঘোরানোর সিস্টেম আছে। হ্যাঁ, দেখেন ঘোরানোর সিস্টেম আছে। তো নাট বল্টু যে বলি আমরা, নাট বল্টু ঘোরানো যায় ওইরকম। তো এখানে এগুলা এদিকে দেওয়া হয়েছে। এটা হলো মোর পিন। সার্জিক্যাল টেকনিক, ইউজুয়ালি 3 পিন আর ইনসার্টেড প্যারালাল অর ট্রায়াঙ্গুলার কনফিগারেশন। এখানে সি আর্ম মেশিন ইউজ করে, এটা হলো সি আর্ম মেশিন। হ্যাঁ, এখানে পেশেন্টের যে এখানে শুয়ে থাকবে সেই অবস্থায় এই মেশিনটা দিয়ে লাইফ দেখে, মনে করেন মেশিন দিয়ে দেখা যায় যে বোনস যে জায়গায় ধরবো বোনস গুলো দেখা যায়। তারপর যে ইমপ্লান্ট আছে বা রড আছে সেটা আমরা ইনসার্ট করে থাকি পেশেন্টের শরীরে। রড গুলো ইমপ্লান্ট গুলো সাধারণত হয়ে থাকে আপনার স্টেনলেস স্টিল অথবা টাইটেনিয়ামের।
এই রিয়েল টাইমে সিআরএম দিয়ে রিয়েল টাইম এক্সরে পাওয়া যায়। এখানে কিছু কমপ্লিকেশন থাকে এইসব টেকনোলজি, এভিএন হইতে পারে, জয়েন্ট পেনিট্রেশন হইতে পারে। দেখা গেছে এই যে এটা জয়েন্ট, এই জয়েন্ট তো এখানে আছে সুন্দর, হ্যাঁ, এখানে এটা ভেদ করে ভিতরের দিকে চলে যেতে পারে, এই জয়েন্টকে ভেদ করে ভিতরের দিকে চলে যেতে পারে, এই জন্য জয়েন্ট পেনিট্রেশনের একটা চান্স থাকে এই নোলেজ পিন বা মোর পিন ইউজ করলে। অ্যাভাস্কুলার নেক্রোসিস হইতে পারে, এটা খুবই কমন। আসনি স্ক্রু, এখানে আসনি স্ক্রু নামে এক ধরনের স্ক্রু আছে, সেগুলো এখানে ইউজ করা হয়। দেখেন দিস সিস্টেম কম্পেয়ার টু নোলেজ পিনের থেকে এটার স্ট্রেন্থটা একটু ভালো। কমনলি প্রিফার্ড ফর ইন্ট্রাক্যাপসুলার ভ্যারাইটি, বা ইন্ট্রাক্যাপসুলার যদি ফ্র্যাকচার হয় তাহলে আমরা এই আসনি স্ক্রু ইউজ করে থাকি। এটা হলো আসনি স্ক্রু, অ্যাডভান্স স্ক্রু নেল ইন্টারনাল সিস্টেম। ডক্টর স্টেনলি আসনি 1980 সালে এটা ডেভেলপ করে, তো তার নাম অনুসারে এটার নামকরণ করা হয়। যে দেখ ASNIS স্ক্রু, এগুলা এটা না কিন্তু, হ্যাঁ এটা না, এই যে এটা কি, এটা আসতেছি, এটার নামও আসবো, দেখাচ্ছি। ফিক্সড অ্যাঙ্গেল নেল, এটা এখন আর ইউজ করা হয় না, কারণ এটা পেনিট্রেট দেয় জয়েন্টকে পেনিট্রেট করে। যদি ইউজ করা হয় জয়েন্টকে পেনিট্রেট করে, দেখেন এখানে সুন্দর ফিমারের ভিতরে আছে, কিন্তু যত দিন যাবে অপারেশন করবো এটা দেখতে পেনিট্রেট করে ভিতরে চলে যায়। তো এই ফিক্সড অ্যাঙ্গেল নেলটা দেখানো হয় নাই এখানে এরকম ভাবে। এই দেখেন তারপরে যে ফিক্সড অ্যাঙ্গেল নেল, এই যে হ্যাঁ এটা চলে গেছে, ফিক্সড করে দেওয়া আছে, তো এটা জয়েন্ট পেনিট্রেশন করতে পারে। এটা হলো আমাদের মাল্টিপল পিন, এটা হলো ফিক্সড অ্যাঙ্গেল নেল অথবা প্লেট ফিক্সেশনও বলা হয়। আর এটা হলো ডাইনামিক হিপ স্ক্রু, এই যে এখানে ফ্র্যাকচার আছে দেখেন, এটাতে এখানে ফ্র্যাকচার আছে, এখানে এটাতে ফ্র্যাকচার। তো এটা কি করে জয়েন্টকে যে এই পর্যন্ত আছে, কিছুদিন লাগানোর পরে অপারেশন করার পরে এটা পেনিট্রেট করে ভেদ করে ভিতরে চলে যেতে পারে, কারণ কি এটা ফিক্সড থাকে, দেখেন এখানে ফিক্সড থাকে। কিন্তু এই যে এটা ডাইনামিক হিপ স্ক্রুটা ফিক্সড না, ওরকম এটা। তাই ফ্র্যাকচার নেক অফ ফিমারের ক্ষেত্রে ডাইনামিক হিপ স্ক্রু খুব বেশি পরিমাণে ইউজ হয়, এটার সাকসেস রেটটা ভালো। স্লাইডিং অর টেলিস্কোপিং নেল ডাইনামিক হিপ স্ক্রু, ইট হ্যাজ রিপ্লেস দ্য ফিক্সড অ্যাঙ্গেল নেল। যে ফিক্সড অ্যাঙ্গেল নেল ছিল সেটাকে রিপ্লেস করে ফেলছে, এখন ডাইনামিক হিপ স্ক্রু বা DHS খুব বেশি পরিমাণে ইউজ হয়, কারণ এটা কি করে লেসেন দ্য চান্স অফ নেল পেনিট্রেশন, জয়েন্টকে পেনিট্রেশন করে না, সেরকম মোস্ট কমনলি ইউজড হয়। আর এক্সট্রা ক্যাপসুলার ভ্যারাইটিতেও এটা খুব বেশি ব্যবহৃত হয়। এক্সট্রা ক্যাপসুলার যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রেও এই ডাইনামিক হিপ স্ক্রু ব্যবহার করা হয়ে থাকে। এই যেটা হলো ডাইনামিক হিপ স্ক্রু, এই যে এটা হলো ডাইনামিক হিপ স্ক্রু, এই যে এরকম দেখতে ডাইনামিক হিপ স্ক্রু, এটা যে দেখানো হয়েছে এক্সরেতে, এই যে ডাইনামিক হিপ স্ক্রু, এই যে এখানে ফ্র্যাকচার আছে দেখেন, দেখা যাচ্ছে। আরো কিছু টেকনিক আছে, মেয়ার মাসেল পেডিকেল গ্রাফট, গ্লুটিয়াস ম্যাক্সিমাল মাসেল গ্রাফটিং করা হয়, বা কোয়াড্রাটাস ফেমোরিস মাসেল কেটে গ্রাফটিং করা হয়। মেয়ার আদার ট্রিটমেন্ট টেকনিক হেমি রিপ্লেসমেন্ট আর্থোপ্লাস্টি করা হয়, ওই যে বলছিলাম হেমি আর্থোপ্লাস্টি করা হয়, অথবা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা হয়। এটা খুবই রেয়ারলি ইউজ করা হয় নেক ফ্র্যাকচার অফ ফিমারের ক্ষেত্রে। হাউএভার দে আর নট রেকমেন্ডেড অ্যাজ প্রাইমারি মডালিটি অফ ট্রিটমেন্ট ইন ফ্রেশ ফ্র্যাকচার। হ্যাঁ, যদি ফ্রেশ ফ্র্যাকচার হয় নেক অফ ফিমারের, তাহলে এই হেমি আর্থোপ্লাস্টি করা হয় না। এগুলো করা হয় মেনলি হলো যদি অপারেশন করার পরে নন ইউনিয়ন হয় অথবা এভিএন হয়, তখন এই টোটাল হিপ রিপ্লেসমেন্ট অথবা হেমি আর্থোপ্লাস্টি করা হয়। এখানে কিছু টেকনিক দেওয়া আছে, কোন বয়সে কি ধরনের ইমপ্লান্ট ব্যবহার করা হয়। আনডিসপ্লেস থাকলে 70 বয়সে ডাইনামিক হিপ স্ক্রু, প্রস্থেসিস বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট, বাইপোলার আর্থোপ্লাস্টি। দেখেন ইয়ং অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা DHS বা আসনি স্ক্রু ইউজ করা হয়। এখানেও অস্টিওটমি করা হইতে পারে। তারপর চিলড্রেনের হিপ স্পাইকা ইউজ করা হয়। মাল্টিপল মোর পেইন আনডিসপ্লেসের ক্ষেত্রে অস্টিওটমি বা আর্থোডেসিস এগুলো করা হয়। কমপ্লিকেশন অফ ফিমোরাল নেক ফ্র্যাকচার, থ্রম্বো এম্বোলিজম হইতে পারে। দেখা গেছে ফ্র্যাকচার অফ নেক অফ ফিমার হইলেও কি কমপ্লিকেশন হইতে পারে। একিউট স্টেজে দেখা গেছে থ্রম্বো এম্বোলিজম হয়। থ্রম্বো এম্বোলিজম এটা হলো লিডিং কজ অফ ডেথ উইদিন ফার্স্ট 7 days, 40% চান্স। এই ফ্র্যাকচার অফ নেক অফ ফিমার থেকে রোগী মারাও যেতে পারে। দেখা গেছে আমাদের বোনসের মধ্যে থাকে হলো এডিপোস টিস্যু থাকে বা ফ্যাট সেল থাকে, সেগুলো দেখা গেছে বোনস থেকে ছিটকে রক্তের মধ্যে চলে আসতে পারে। হ্যাঁ, ডিসলস হয়ে ব্লাড স্ট্রিমে চলে আসতে পারে। তো যখন ব্লাড স্ট্রিমে চলে আসবে বা ব্লাড ক্লট চলে আসবে, সেটাকে আমরা বলি থ্রম্বাস। এই থ্রম্বাস রক্তনালীর মাধ্যমে ট্রাভেল করে দেখা গেছে সে ফুসফুসে এসে আটকে যেতে পারে, অথবা ব্রেনের আর্টারিতে গিয়ে আটকে যেতে পারে। তখন এই একটা মারাত্মক ধরনের খারাপ কন্ডিশন ডেভেলপ করতে পারে। তখন রোগী দেখা গেছে শ্বাসকষ্ট হয়ে অথবা ব্রেনে স্ট্রোক করে রোগী মারা যেতে পারে। এই যে ব্লাড ক্লটটা ছুটে গেল, হ্যাঁ, ব্লাডের মাধ্যমে
ব্লাড স্ট্রিমের মাধ্যমে ট্রাভেল করলো, এটাকে আমরা বলি এম্বোলিজম। ব্লাড ক্লট যদি ট্রাভেল করে সেটা বলি এম্বোলিজম, আর ব্লাড ক্লটটাকে বলতেছি থ্রম্বাস। নন ইউনিয়ন হইতে পারে। অনলি 1/3 of fracture neck of femur is known to heal with open reduction and internal fixation. ORIF, 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 ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন। ওপেন রিডাকশন মানে হলো পেশেন্টের মাংস কেটে দেন একটা ভিতরে ইমপ্লান্ট বা রড ঢুকানো হলো, সেটাকে বলি আমরা ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন। অনলি 1/3 পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে 1/3 পেশেন্টের ক্ষেত্রে এই ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেটর, যে আমরা কিছুক্ষণ আগে ইমপ্লান্টের কিছু টেকনিক দেখলাম, ওই সবগুলোই আমরা ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেটর। তো সেটা সাকসেস হয়ে থাকে বা হিল হয়ে থাকে। নন ইউনিয়ন রেট হলো 85 থেকে 95, মানে খুবই বেশি নন ইউনিয়ন হয়ে থাকে। যদি 6 থেকে 12 মাসে রেডিওগ্রাফি বা এক্সরে করে আমরা কোনো জোড়া লাগার এভিডেন্স না পাই, তাহলে আমরা বলতে পারি সেটা নন ইউনিয়ন। ওকে, নো এভিডেন্স অফ রেডিওলজিক্যাল হিলিং টেকিং প্লেস বিটুইন 6 to 12 months at a treatment on radiograph is declared as non union। কি কারণ হতে পারে? ইনএকুরেট রিডাকশন, দেখা গেছে জোড়া লাগানো হয়েছে, এখানে জোড়া লাগানো হয়েছে কিন্তু ফাঁকা রয়ে গেছে, প্রপারলি হয় নাই, তখন হতে পারে এই নন ইউনিয়ন। পোর ইন্টারনাল ফিক্সেশন, যে রডটা ইউজ করা হয়েছে, যে ইমপ্লান্টটা ইউজ করা হয়েছে সেটা ভালো ছিল না। ভাস্কুলারিটি অফ ফিমোরাল হেড, এটা আমাদের নর্মালি জন্মগতই দেখা গেছে ফিমোরাল হেডে আমাদের ব্লাড সাপ্লাইটা কম থাকে। নন ইউনিয়ন হয়েছে সেগুলোর ক্লিনিক্যাল ফিচার: পেশেন্ট আনএবল টু বিয়ার ওয়েট, পেশেন্ট ওয়েট বিয়ার করতে পারবে না, যেই পায়ে সমস্যা হয়েছে সেই পায়ে ওয়েট বিয়ারিংয়ে প্রবলেম হবে, মানে পেশেন্ট ভর দিয়ে হাঁটতে পারবে না। ট্রেডলেনবার্গ টেস্ট পজিটিভ হবে, আর টেলিস্কোপিক টেস্টও পজিটিভ হবে। ওয়াস্টিং অফ মাসেল ওয়াস্টিং হবে, মিনিমাল শর্টেনিং অফ দ্য এফেক্টেড লোয়ার লিম্ব, যেই পায়ে ফ্র্যাকচার হয়েছিল ওই পাটা যে পায়ে ফ্র্যাকচার হয় না তার থেকে ছোট হবে। পেশেন্ট সুপাইন লাইন পজিশনে শোয়াবেন, তারপর মিডিয়াল মেলুলাস, দুই পায়ের মিডিয়াল মেলুলাস দেখবেন, অথবা একদম গোড়ালির দিকেও দেখতে পারেন, তখন দেখবেন যে একটা পা ছোট বড় হয়ে গেছে। ট্রেডলেনবার্গ টেস্ট পজিটিভ হবে। যে পেশেন্ট দেখেন অ্যান্টালজিক গেটে হাঁটতেছে, পেশেন্ট এই যে খোঁড়ায় হাঁটতেছে, এটা হলো অ্যান্টালজিক গেট। একবার লেকচারের শুরুতে বলছিলাম, পেশেন্ট এইভাবে এক পায়ের উপরে দাঁড়াবে, যেই পায়ে সমস্যা সেটা উঠাবে উপরের দিকে, আপনার যদি উইক থাকে এটা ড্রপ করবে, যদি উইক থাকে দেখেন এটা ড্রপ করবে, এরকম পড়ে যাবে, কাত হয়ে পড়ে যাবে, এরকম মনে হবে রোগী কাত হয়ে পড়ে যাচ্ছে যদি উইক থাকে। এটা হলো ট্রেডলেনবার্গ টেস্ট পজিটিভ। এটা হলো টেলিস্কোপিং টেস্ট, পেশেন্ট এভাবে শোয়া অবস্থায় থাকবে, যেই পজিশনে থাকবে ভিতরের দিকে প্রথমে চাপ দিতে হবে, তারপর আবার উপরের দিকে উঠাতে হবে, তাহলে নন ইউনিয়ন থাকলে মনে হবে যে ছুটে আসতেছে, এরকম। দুই পায়ে করবেন, এই পায়ে যে পায়ে সমস্যা সেই পায়ে করবেন, যে পায়ে সমস্যা না সেই পায়েও করবেন। যদি দেখেন যে এটা মনে হচ্ছে ছুটে আসছে, যেহেতু নন ইউনিয়ন হয়েছে, মনে হবে যে ছুটে চলে আসতেছে বোনসটা, এরকম মনে হবে। ট্রেডলেনবার্গ টেস্ট দেখালাম, টেলিস্কোপিক টেস্ট দেখাইলাম আপনাদের। পজিটিভ টেস্ট ও অ্যাবনর্মাল মোশন দেখাবে, ওই এখানে এই জিনিসগুলো লেখা আছে যে কিভাবে করতে হয়, পেশেন্টের হিপ 90 ডিগ্রি ফ্লেকশন করতে হবে, বাদ বাকি। নন ইউনিয়ন, এই যে এখানে নন ইউনিয়ন হয়েছে এটা বোঝানো হয়েছে। এক্সরে অফ হিপ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ অথবা ল্যাটারাল ভিউ দিয়ে আমরা এটা কনফার্ম করতে পারি যে এটা নন ইউনিয়ন আছে কিনা। এটা অবশ্যই সময় লাগবে, যে বলছিলাম 6 থেকে 9 মাস অথবা 12 মাস এরকম সময় লাগবে। Physiotherapy management, orthopedic goals: to obtain a rigid fixation of the fracture with leg screw after restoring the anatomy back to normal. Note 10 degree anterior posterior angulation and 15 degree valgus could be accepted. কিছু অর্থোপেডিক গোল আছে, যেমন যদি অপারেশন ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট শুরু হয় একদম অপারেশনের আগেও করতে হয়, এবং অপারেশনের আগে যদি করা হয় সবচেয়ে বেশি ভালো। মাসেলগুলো স্ট্রেন্থেনিং করা যদি হয় ভালো, অথবা যদি না করা যায় দেখা গেছে অন্তত আইসোমেট্রিক এক্সারসাইজ করে মাসেল পাওয়ার যেন না কমে সেটা করে দেওয়া যায়, অথবা যদি অপারেশনের পরে একদম প্রথম দিক থেকে ফিজিওথেরাপি শুরু করে দিতে হয়। রিহ্যাবিলিটেশন গোল হলো রিস্টোর ব্যাক দ্য হিপ অ্যান্ড নি মুভমেন্ট টু নর্মাল। হিপ এবং নি এর যে মুভমেন্টটা আছে যেন নর্মালে চলে আসে, অথবা অ্যাটলিস্ট ফাংশনাল রেঞ্জ যেন হয়, মানে এমন রেঞ্জ অফ মোশন হবে। দেখেন
নর্মালি আমাদের হিপের নর্মালি নিয়ের ফ্লেকশন হলো 135 থেকে 140, কিন্তু দেখা গেছে পেশেন্টের জয়েন্ট স্টিফনেস হয়ে গেছে, তো যদি 110 ডিগ্রি আমরা করে দিতে পারি, পেশেন্ট দেখা গেছে কাজকর্ম করে খেতে পারবে। 0 ডিগ্রি, হ্যাঁ, ফাংশনাল রেঞ্জ অবশ্যই 0 ডিগ্রি করতে হবে নিয়ের এক্সটেনশন। তারপর হিপের ফ্লেকশন 125 থেকে 130, যদি 90 থেকে 110 হয় পেশেন্ট কাজকর্ম করে খেতে পারবে। একটু দেখেন আপনারা। তারপর স্ট্রেংথ, হিপ ফ্লেক্সরের স্ট্রেংথ বাড়াতে হবে। হিপ ফ্লেক্সর কে করে? সোয়াস মেজর মাসেল, এক্সটেনসর করে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, অ্যাডাক্টর করে অ্যাডাক্টর ম্যাগনাস লঙ্গাস ব্রেভিস, তারপর অ্যাবডাক্টর করে গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস। এইসব মাসেলের আপনার স্ট্রেংথ বাড়াতে হবে। ইন্টারনাল রোটেশন করে হলো গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস, এক্সটার্নাল রোটেশন করে হলো অবটুরেটর ইন্টারনাস এক্সট্রাস, এই মাসেলগুলো। তারপর কোয়াড্রিসেপস করে আমাদের নিয়ের এক্সটেনশন, আর হ্যামস্ট্রিং করে হলো আমাদের নিয়ের ফ্লেকশন। তো এই সব নিয়ের যত মুভমেন্ট আছে, হিপের যত মুভমেন্ট আছে, এই মুভমেন্টের যেসব মাসেলগুলো রেসপন্সিবল, ওইসব মাসেলের স্ট্রেংথ বাড়াতে হবে বা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে হবে। এখানে হিলিংয়ের জন্য সময় লাগে 12 থেকে 16 মাস, আর রিহ্যাবিলিটেশন টাইম লাগে 15 থেকে 30 মাস। এখন রুগী আপনার কাছে আসলে জিজ্ঞেস করবে যে কতদিন সময় লাগতে পারে, কতদিন আসতে পারে, তখন আপনার এভাবে আর কি টাইমটা আপনারা বলে দিবেন রুগীকে। ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট আফটার সার্জারি ডিউরিং ফার্স্ট উইকে আমরা কি করব, শুধু যে কাটা জায়গাটা আছে, কাটা জায়গাটা আছে সেটাকে উন্ড বলা হয়। এটা আপনার ইন্সপেকশনে রাখতে হবে যেন কোনো ইনফেকশন না থাকে। যদি কাটা জায়গাটা মনে করেন লাল লাল থাকে তাহলে ভালো, আর যদি কাটা জায়গাটা যদি সাদা সাদা হয়ে যায়, পুজ জমে বা সাদা পুজ জমে, তাহলে আমরা বুঝবো যে এখানে ইনফেকশন হয়েছে। হ্যাঁ, যত লাল থাকবে তত ভালো। পালমোনারি এম্বলিজম হইতে পারে, হাইপোভলিমিয়া হইতে পারে। হাইপোভলিমিয়া হইলে ভলিউম কমে যাবে, রুগী প্রস্রাব করবে না, একদমই প্রস্রাব করবে না, ইউরিনারি আউটপুট কমে যাবে, বা নর্মালি যে এরকম প্রস্রাব করে তার থেকে অনেক কমে যাবে, হাইপোভলিমিয়া হবে। তারপর বেড সুর হইতে পারে, রুগী যদি সারাদিন শুয়ে থাকে, রুগীর শরীরে ঘা হইতে পারে, যে শুয়ে থাকার কারণে দেখা গেছে আপনার ওই বাটাক রিজিয়নে বা লোয়ার ব্যাক রিজিয়নে ঘা হইতে পারে, অথবা আপনার শোল্ডারের নিচে ঘা হইতে পারে। তো 2 ঘন্টা পর রুগীকে পজিশন চেঞ্জ করতে হবে তাহলে, আর অথবা নিউমেটিক বেড দিতে হয়। নিউমেটিক বেড দিলেও রুগী দেখা যাচ্ছে বেডশোর হয় না, তবে নিউমেটিক বেড দিলেও বেডশোর হয়। সবচেয়ে বেশি ভালো হলো পজিশনিং করা, অথবা আপনার কিছু পাউডার দিয়ে দিলেন পিছনে, পিঠের দিকে বা ঘাড়ের দিকে, কোমরের দিকে, তারপর গোড়ালির দিকে। এইসব জায়গাগুলো তো বেডের সাথে লেগে থাকে, যেসব অংশগুলো বেডের সাথে বেশি লেগে থাকে, উঁচু জায়গাগুলো শরীরে, সেগুলোতে বেডশোর হয়। তো ফিজিওথেরাপিদের দায়িত্ব হলো পেশেন্টের বারবার পজিশন চেঞ্জ করা। ডিরোটেশন বার, পেশেন্টের দেখা গেছে আপনার এক্সটার্নাল রোটেশন বা কোনো ধরনের রোটেশন করতে দেওয়া হয় না, ইন্টারনাল রোটেশন বা এক্সটার্নাল রোটেশন যেটাই হোক করতে দেওয়া হয় না। যদি করেন তাহলে দেখা গেছে যে ইমপ্লান্টটা আছে বা রডটা আছে এটা জয়েন্ট পেনিট্রেশন করতে পারে। তো এই যে ডিরোটেশন বার হলো এরকম, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ দেওয়া হয়, যদি বাচ্চারা পাটা নাড়ায় অনেক, ডিরোটেশন বার দিলে রুগী আর এটা ঘুরাবে না। Patient treated with hemiarthroplasty should avoid keeping the hip in adduction and internal rotation to prevent re-dislocation. যেসব পেশেন্টদের হেমিআর্থোপ্লাস্টি করা হয় তাদের ক্ষেত্রে অ্যাডাকশন এবং ইন্টারনাল রোটেশন, যেমন রুগীকে বলে এক পায়ের উপর আরেক পা না উঠাইতে অথবা পা না ঘুরাইতে, তো এই মুভমেন্টগুলো নিষেধ করা হয় রুগীদের। তো এগুলো আপনারা নিষেধ করে দেবেন। ডিউরিং দ্য ফার্স্ট উইক মুভমেন্ট কী করাবো আমরা? অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন অফ অ্যাঙ্কেলের আমরা ডোরসিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন করতে বলবো, অ্যাক্টিভ, হ্যাঁ, ওকে, অ্যাক্টিভলি করতে বলবো। আর জেন্টাল অ্যাক্টিভ মুভমেন্ট অফ ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন অফ দ্য নি অ্যান্ড হিপ। যদি ব্যথা কমে যায়, ওয়ান্স পেন সাবসেট, মানে যদি ব্যথা কমে যায় এবং যদি মুভমেন্ট করার পারমিশন থাকে, তাহলে আমরা নিয়ের এবং হিপের জেন্টাল একদম হালকা যতটুকু রুগী করতে পারে আর কি, এরকম করলে দেখা যাচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে, হিলিংটা তাড়াতাড়ি হবে, পেইনটাও কমে যাবে। কোনো ধরনের হিপের বা নিয়ের পেসিভ রেঞ্জ অফ মোশন আমরা করব না, ঠিক আছে? কোনো পেসিভ রেঞ্জ অফ মোশন এখানে করা যাবে না। তারপর এক্সারসাইজের মধ্যে আর কিছু আছে, আইসোমেট্রিক গ্লুটিয়াস যখন যদি ব্যথা কমে যায়, আফটার দ্য পেন সাবসেট, ব্যথা কমে গেলে আইসোমেট্রিক গ্লুটিয়াস কোয়াড্রিসেপস এক্সারসাইজ আর বিগিন। আইসোমেট্রিক করব, নট আইসোটোনিক, মানে এখানে মুভমেন্ট হবে না, মাসেল কন্ট্রাকশন হবে কিন্তু মুভমেন্ট হবে না। আপনি পেশেন্টের গোড়ালির নিচে হাত দিবেন, পেশেন্টের পা সোজা অবস্থায় থাকবে, একদম লোয়ার লিম একদম সোজা অবস্থায় থাকবে, গোড়ালির নিচে একটা টাওয়াল দিবেন, গোড়ালির উপর না, গোড়ালির নিচে একটা টাওয়াল দিবেন, অথবা হাত মুট করে দিবেন, বলবেন রুগীকে চাপ দিতে, কিছুক্ষণ হোল্ড করতে বলবেন, যতক্ষণ পারে, 5 সেকেন্ড 10 সেকেন্ড রুগী যতক্ষণ পারে রুগী হোল্ড করবে, সেটাই হবে আইসোমেট্রিক এক্সারসাইজ। আর তারপর আপনার নিয়ের নিচে মানে পপলিটিয়াল পশার ওইখানে হাত মুট করে দিবেন, সেখানে চাপ দিতে বলবেন, তো এটা হবে আমাদের কোয়াড্রিসেপসের আইসোমেট্রিক। আর যদি গোড়ালির নিচে চাপ দেয় তাহলে সেটা গ্লুটিয়াসের হবে। তারপর আইসোটোনিক এক্সারসাইজ আর প্রেসক্রাইব ইন দ্য অ্যাঙ্কেল। আইসোটোনিক মানে ওই যে অ্যাক্টিভ এক্সারসাইজ, হ্যাঁ, অ্যাক্টিভ মুভমেন্ট অফ অ্যাঙ্কেল এখানে করাবেন।
তারপর স্ট্রেংথেনিং অফ গ্যাস্ট্রোক্লিনিয়াস মাসেল রিডিউস দ্য চান্সেস অফ থ্রম্বোফ্লেবাইটিস অর ডিপ ভেন থ্রম্বোসিস। মেনলি হলো যদি অ্যাঙ্কেল জয়েন্ট আপনি মুভমেন্ট করেন তাহলে ডিপ ভেন থ্রম্বোসিস এটা হবে না। দেখা গেছে ওই কাপ মাসেলের যদি মুভমেন্ট না হয় ঠিক মতো, আমরা জানি যে এটা পেরিফেরাল হার্ট বলা হয় কাপ মাসেলকে। কাপ মাসেল মানে গ্যাস্ট্রোক্লিনিয়াস আর সোলিয়াস মাসেলকে পেরিফেরাল হার্ট বলা হয়। যদি এটার মুভমেন্ট ভালো মতন হয় বা এই মাসেলটা ভালোভাবে স্ট্রেংথেনিং করা হয়, স্ট্রেংথেনিং এক্সারসাইজ মানে হলো আপনার ডোরসিফ্লেক্সন রেসিস্টেট করবেন আর প্লান্টার ফ্লেক্সন রেসিস্টেট করবেন, তাহলে হলো স্ট্রেংথেনিং হচ্ছে গ্যাস্ট্রোক্লিনিয়াস সোলিয়াসের। তো এটা যদি করেন তাহলে ডিপ ভেন থ্রম্বোসিস হওয়ার, এই মাসেলটা শক্তিশালী হবে, ভালো করে পাম্প করবে, তাহলে আর ওই রকম ভাবে থ্রম্বোএম্বলিজম হয়ে রোগী মারা যাবে না। ওয়েট বিয়ারিং করবে বাই দ্য এন্ড অফ ফার্স্ট উইক। ওয়েট বিয়ারিং উইথ দ্য হেল্প অফ ক্রাচ অর ওয়াকার। 3 পয়েন্ট গেট, এখানে পেশেন্ট 3 পয়েন্ট গেটে হাঁটবে, মানে পাটা দুইটা ক্রাচ নিবে, এক্সিলারি ক্রাচ নিবে, যেই পাটা সমস্যা সেই পাটা উঠায় হাঁটবে জাস্ট, এটাকে আমরা বলি 3 পয়েন্ট গেট। দুইটা ক্রাচ আগে যাবে, তারপর একটা পা পিছনে থাকবে, তো ওই পাটা পরে সামনের দিকে আসবে, তারপর আবার ক্রাচ দুটা পিছনে চলে গেলো, আবার ক্রাচ দুটা সামনে নিয়ে আসবে, আবার পাটা সামনের দিকে আনবে, এভাবে আর কি রুগী হাঁটবে। এটা 3 পয়েন্ট গেট বলে, ক্রাচ দিয়ে, এক্সিলারি ক্রাচ দিয়ে। অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, এটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টকে অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং কিভাবে করতে বলবেন দেখেন। রেস টয়লেট সিট অর চেয়ার, মানে ওই হাই কমোড যেটা আছে সেটাতে, অথবা চেয়ার, এক ধরনের চেয়ার পাওয়া যায়, চেয়ারের মধ্যে আপনার আছে বাথরুম করার সিস্টেম আছে, ওইটাতে বাথরুম করবে। ওয়ারিং দ্য ট্রাউজার, মানে প্যান্ট পরবে ফ্রম দ্য এফেক্টেড লিম্ব ফার্স্ট অ্যান্ড যখন পেশেন্ট ট্রাউজার পরবে বা প্যান্ট পরবে এফেক্টেড লিম্ব দিয়ে পড়বে, আর যখন এটা খুলবে তখন আনএফেক্টেড লিম্ব দিয়ে আগে খুলবে। রুলিং অন দ্য আনএফেক্টেড সাইড বিফোর গেটিং আপ ফ্রম দ্য বেড, যখন পেশেন্ট রুলিং অন দ্য আনএফেক্টেড সাইড বিফোর দ্য গেটিং আপ, যদি পেশেন্ট বেড থেকে উঠে যেই সাইডে, মনে করেন তার ডান সাইডে অপারেশন হয়েছে, তাহলে বাম সাইডে কাত হবে, বাম সাইডে কাত হয়ে তারপর বেড থেকে সে উঠবে। এই ডেইলি লিভিংগুলো অবশ্যই রুগীকে বলে দিবেন, তাহলে রোগীর অনেক উপকার হবে। ডিউরিং ফার্স্ট উইকে আমরা কি করব, কোনো পেসিভ মুভমেন্ট করবো না, উন ইনফেকশন করবো, আইসোমেট্রিক এক্সারসাইজ করবো, কোয়াড্রিসেপসের গ্লুটিয়াসের। কোয়াড্রিসেপসের আইসোমেট্রিক হলো পেশেন্টের পপলিটিয়াল ফসার ওইখানে টাওয়াল দিবেন, পেশেন্ট চাপ দিবে, হোল্ড করবে কিছুক্ষণ, 10 সেকেন্ড 15 সেকেন্ড, এভাবে 3-4 বার করতে পারে রোগী, 3 বেলা করতে পারে। গ্লুটিয়াস মাসেল হলে আপনার গোড়ালির নিচে টাওয়াল দিবেন, রোগী টাওয়ালের উপর দিবে, চাপ দিবে, 10-12 সেকেন্ড রোগী যতক্ষণ হোল্ড করতে পারলে হোল্ড করলো, দেন এটা এরকম 4-5 বার 6-7 বার করবে, রোগী 3 বেলা 4 বেলা করতে পারে। আইসোটোনিক এক্সারসাইজ করবে, মানে অ্যাঙ্কেলের ডোরসিফ্লেকশন প্লান্টার ফ্লেক্সন করবে অ্যাক্টিভলি, তারপর আপনি স্ট্রেংথেনিং করাইতে পারেন, সমস্যা নেই। মডিফিকেশন ইন ডেইলি লিভিং, একটু আগে বললাম এডিএল। ওয়াইড বিয়ারিং অ্যাজ পারমিটেড, এটা অর্থোপেডিকের উপর ডিপেন্ড করে ওয়াইড বিয়ারিং, কারণ কি ইমপ্লান্ট লাগানো হয়েছে, কি অপারেশন করেছে, এটা অর্থোপেডিক ভালো জানে, তো ওয়াইডটা সে কীরকম দিবে সেটা তার উপর ডিপেন্ড করে। এখানে যে 3 পয়েন্ট গেট আমরা বলছি, ক্রাচ দিয়ে হাঁটবে নর্মালি। আর ফিজিওথেরাপি ম্যানেজমেন্টটা আফটার সার্জারি 2 থেকে 4 সপ্তাহ, প্রথম 1 সপ্তাহ গেল, তারপর মুভমেন্ট, কি মুভমেন্ট করাবো, অ্যাক্টিভ অ্যাসিস্টেড মুভমেন্ট অফ হিপ, নি অ্যান্ড অ্যাঙ্কেল। হিপের অ্যাক্টিভ এক্সারসাইজ করবে, নিয়ের অ্যাক্টিভ এক্সারসাইজ করবে, অ্যাঙ্কেলেরও অ্যাক্টিভ এক্সারসাইজ করবে। যদি রুগী করতে না পারে তাহলে অ্যাক্টিভ অ্যাসিস্টেড করবে, মানে একটু হেল্প করতে হবে, কিন্তু এখানে আমরা পেসিভ রেঞ্জ অফ মোশন রেকমেন্ড করি না, না করানোই ভালো। অ্যাঙ্কেল আইসোটোনিক এক্সারসাইজ এখানে করাবো, তারপর আইসোমেট্রিক এক্সারসাইজ ফর দ্য হিপ অ্যান্ড নি আর প্রেসক্রাইব, ওই যে গ্লুটিয়াস আর কোয়াড্রিসেপসের আমরা এক্সারসাইজ করাবো। আপনি হিপ ফ্লেক্সরের আইসোমেট্রিক করাতে পারবেন, হিপ এক্সটেনশনের আইসোমেট্রিক করতে পারবেন, মানে রুগী দেখা গেছে হিপ ফ্লেকশন করতে চাবে, আপনি জাস্ট বাধা দিবেন, রেজিস্ট করবেন, কিন্তু পা উপরের দিকে উঠাবে না। তারপর অ্যাবডাকশনের ক্ষেত্রেও ঠিক সেম, রুগী অ্যাবডাকশন করতে নিবে কিন্তু মুভমেন্ট করতে দিবেন না এটা। আর যদি রেসিস্টেড দিয়ে একদম ফুল রেঞ্জ অফ মোশন মুভমেন্ট করান, সেটা হবে আপনার স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এখানে ওয়েট বিয়ারিং এর একটা ফ্লো চার্ট আছে। প্রথমে পেশেন্ট অ্যাডভাইস প্রোন লাইন, পেশেন্টকে প্রোন লাইনে শুইতে বলা হয়, তারপর ওয়েট বিয়ারিং 4 পয়েন্ট নিলিং করতে বলা হয়, তারপর প্রথমে পেশেন্ট প্রোন লাইনে শুবে, তারপর 4 পয়েন্ট নিলিং হবে, তারপর 2টা হাঁটুর উপর ওয়েট বেয়ার করবে, অ্যাডভাইস বেয়ার ওয়েট অন দ্য নি, তারপর নেক্সট নি ওয়াকিং ইজ এনকারেজড, হাঁটুর উপর হাঁটতে বলা হয়, এটা বিছনার উপরে পেশেন্ট হাঁটবে। পেশেন্ট মে নাও বি অ্যালাউড টু বিয়ার দ্য ওয়েট অন দ্য এফেক্টেড এক্সট্রিমিটি ইদার partially or fully depending on the stability of fracture. A 3 point gait using crutch or walker is advised. এই যে হেড দেখাই আপনাদের, প্রথমে পেশেন্ট প্রোন লাইং এ হলো, তারপর 4 পয়েন্ট নিলিং, তারপর স্ট্যান্ডিং অন নি, ওয়াকিং অন নি, পার্শিয়াল ওয়েট বিয়ারিং, ফুল ক্রাচ অর ওয়াকার দিয়ে সে ফুল ওয়েট বিয়ারিং করবে। এই যে এখানে পেশেন্ট দেখেন 4 পয়েন্ট নিলিং হচ্ছে, এটা প্রোন লাইন হলো, তারপর 4 পয়েন্ট নিলিং, এটা হলো 4 পায়ে যে হাঁটু এবং হাতের উপর সে ঘোড়ার মতো হয়েছে, এটার উপর 4 পয়েন্ট নিলিং। আর যদি এই যে 2 হাঁটুর উপর দাঁড়ায় তাহলে সেটা উপর 2 পয়েন্ট নিলিং। ওকে,
এখানে যে কমপ্লিট বেয়ার দিচ্ছে, এই কমপ্লিট অবস্থায় তাকে হাঁটতে বলা হয় এই বিছনার উপরই। তার আর যদি এরপরে পেশেন্ট দেখা গেছে যদি হাঁটতে চায় তখন সে ক্রাচ দিয়ে হাঁটবে। এটা হলো আপনার হিল ড্র্যাগিং এক্সারসাইজ। পেশেন্ট শোয়া অবস্থায় নিটাকে ফ্লেকশন করতেছে, নিটাকে এক্সটেনশন করতেছে, হিল ড্রাগ এগুলো করলে রোগীর খুবই খুবই উপকার হবে, রোগীর হিলিংটা খুব ভালো হবে। রোগীকে বোঝাতে হবে আপনার ভয়ের কিছু না, এগুলো যদি করেন আপনার ফ্র্যাকচার আবার রিফ্র্যাকচার হবে না। এটা আপনার ফ্র্যাকচারকে হিলিং করতে আরো সহায়তা করবে। অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং সেম, একদম আগে যেরকম করছে ওইরকম। 4 থেকে 8 সপ্তাহের মধ্যে কি ট্রিটমেন্ট দিবেন? এখানে পেশেন্টকে 90 ডিগ্রি পর্যন্ত ফ্লেকশন করতে পারবে, সেলফ রেসিস্টেড হিল ড্রাগ করবে, নিজে নিজে করবে অথবা অন্য কেউ সাহায্য না পারে একটু সাহায্য করবে। এনকারেজ টু সিট উইথ লেগস হ্যাঙ্গিং, বিছনার উপর বসতে পারবে পা ঝুলাইয়া। সাপোর্টিং অ্যান্ড লিফটিং দ্য এফেক্টেড লিম উইথ এফেক্টেড লিমটাকে আনএফেক্টেড লিম পা দিয়ে সে উঠাইতে পারবে, নামাইতে পারবে, এরকম বলা হয়েছে। অ্যাসিস্টেড অ্যান্ড সেলফ অ্যাসিস্টেড এক্সারসাইজ ফর দ্য হিপ অ্যান্ড নি মাসেল, এখানে আপনি হিপ এবং নিয়ের যে মাসেলগুলো আছে যেটাকে বলছিলাম সোয়াস মেজর, গ্লুটিয়াস ম্যাক্সিমাম, এইসব মাসেলের আপনি অ্যাসিস্টেড এক্সারসাইজ করাইতে পারবেন অথবা সেলফ রেসিস্টিভ এক্সারসাইজ রেসিস্টেড এক্সারসাইজ বা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ শুরু করতে পারেন। তারপর 8 সপ্তাহ পরে প্যাসিভ রেঞ্জ অফ মোশন। 8 সপ্তাহ পরে আমরা প্যাসিভ রেঞ্জ অফ মোশন বাই দ্য ফিজিওথেরাপিস্ট। হ্যাঁ, এতদিন পর্যন্ত করাই নাই কারণ নন রিকমেন্ড ছিল। এখন হিপের এবং নিয়ের আমরা প্যাসিভ রেঞ্জ অফ মোশন শুরু করবো। আইসোটোনিক অ্যান্ড আইসোকাইনেটিক এক্সারসাইজ টু দ্য হিপ অ্যান্ড নি, এখানে আমি প্যাসিভলি হিপ ফ্লেকশন, হিপ এক্সটেনশন, মিডিয়াল রোটেশন যা আছে সব করাবো। তবে আমাদের খেয়াল রাখতে হবে রোটেশনটা না করানোই ভালো, অ্যাডাকশনটা না করানোই ভালো, কারণ ওই যে জয়েন্ট পিনিট্রেশন বা রিডিসলেকশন হতে পারে বা জয়েন্ট পিনিট্রেশন হতে পারে। ওয়াইড বিয়ারিং উইথ এফেক্টেড এক্সট্রিমিটি উইথ দ্য হেল্প অফ ক্রাচেস অ্যান্ড ওয়াকার, এখানে 4 পয়েন্ট গেটে একদম 4 পা দেখা গেছে। 4 পয়েন্ট গেটে কারে বলে? আপনার দুইটা ক্রাচ সামনের দিকে দিল, তারপর দুইটা পা আস্তে আস্তে নিয়ে গেল বা একটা পা নিল, তারপর আরেকটা পা নিল। অথবা এরকম হতে পারে একটা ক্রাচ আপনি ডান হাতের ক্রাচটা সামনের দিকে নিলেন, তারপর বাম পা নিলেন, তারপর আবার বাম হাতের ক্রাচটা সামনের দিকে নিলেন, তারপর আবার ডান পা নিলেন। এভাবে হলো 4 পয়েন্ট ক্রাচ ওয়াকিং বলা হয়। এবার 4 পয়েন্ট ওয়াকিং এ সে ওয়াইড বিয়ারিং করতে হবে। প্রথমে বাম হাতের ক্রাচটা সামনের দিকে দিল, তারপর ডান পা নিল, তারপর ডান হাতের ক্রাচটা সামনের দিকে দিল, বাম পা নিল, এইভাবে আর কি, মানে অপোজিট করে। এক্সেসিভ অ্যাডাকশন আমরা করবো না, আর ইন্টারনাল রোটেশন আমরা অ্যাভয়েড করবো। এখানেও 12 থেকে 16 সপ্তাহে কি করবো? ফুল ওয়াইড বিয়ারিং দিব। কত দিনে আপনি ওয়াইড বিয়ারিং দিতে পারবেন? হ্যাঁ, এটার একটা আপনি রুগীকে বলতে হবে যে এরকম 12 থেকে 16 সপ্তাহে আপনি ওয়াইড বিয়ারিং এ যেতে পারবেন। বাট এক্সরেতে আমাদের যেহেতু এটা খুবই নন ইউনিয়ন হওয়ার সম্ভাবনা থাকে, ম্যাল ইউনিয়ন হয় অথবা অ্যাভাসকুলার নেক্রোসিস হওয়ার সম্ভাবনা থাকে, তাই রিপিটেটিভ এক্সরে করে দেখতে হবে। ফুল অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ রেঞ্জ অফ মোশন করবে, এখানে এক্সারসাইজ করবে। হিপের এবং নি জয়েন্টের আইসোমেট্রিক, আইসোটোনিক, প্রোগ্রেসিভ, রেজিস্টিভ এক্সারসাইজ করা হবে, সবই মোটামুটি করা হবে। হ্যাঁ, এগুলো এক্সারসাইজগুলো দেওয়া হয় সাধারণত। এটা হলো 3 পয়েন্ট গেট। হ্যাঁ, এটা হলো 3 পয়েন্ট গেটে যেভাবে হিপ অ্যাডাকশন উইথ পিলো, এই যে আইসোমেট্রিক এক্সারসাইজ হিপ, এটা তো ভালো পেশেন্ট দেখা যাচ্ছে পেশেন্টের মাঝখানে একটা পিলো দিবে, পিলো দিয়ে এই যে শোয়া অবস্থায় চাপ দিবে, অ্যাডাকশন। এটা আইসোমেট্রিক অ্যাডাকশন। অ্যাডাক্টর যে মাসেল আছে সেই মাসেলগুলোর আইসোমেট্রিক এক্সারসাইজ। হিপ এক্সারসাইজ আইসোমেট্রিক অ্যাবডাকশন, এই যে পেশেন্ট শোয়া অবস্থায় থাকবে, বাইরের দিকেই করতেছে, কোনো মুভমেন্ট হচ্ছে না, এগুলো হলো আইসোমেট্রিক। এটা নর্মাল পারসন তো দেখাচ্ছে যে পেশেন্ট আপনার এরকম বসা অবস্থায় থাকতে পারে, পেশেন্ট হিপ ফ্লেকশন করবে, হিপ উপর দিকে উঠাচ্ছে বা হাত দিয়ে নিজে বাধা দিতেছে। এটা আপনি নিজেও করতে পারেন, আপনি ফিজিওথেরাপিস্ট হিসেবে বাধা দিতে পারেন, তো রুগীকেও শিখাই দিতে পারেন। রুগী যদি আপনার কাছে না আসতে পারে, যতক্ষণ পারে হোল্ড করো 5 সেকেন্ড 10 সেকেন্ড। এটা হলো আইসোমেট্রিক হিপ এক্সটেনশন। শোয়া অবস্থায় থাকবে, দেন নিচের দিকে গোড়ালি দিয়ে চাপ দিবে। হ্যাঁ, এই যে এটা হলো আমাদের আইসোমেট্রিক হিপ এক্সটেনশন, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের হবে। যে গ্লুটিয়াস আইসোমেট্রিক হিপ কন্ট্রাকশন বলছি না, অথবা আমি বলছিলাম কি, এই যে গোড়ালির নিচে হাত দিতে বা টাওয়াল দিবেন, তাহলে ওই জিনিসটা চাপ দিবে, তাহলে রুগী এটা ভালোভাবে করতে পারবে, বুঝতে পারবে। হিপ এক্সটার্নাল রোটেটর আইসোমেট্রিক দেখাবে এটা পেশেন্ট এইভাবে। এই যে এটা হলো এরকম করতেছে, জাস্ট এখানে বাধা দিবে। হ্যাঁ, মুভমেন্টটা করবে, আপনি এখানে হাত দিয়ে বাধা দিবেন, অথবা রোগীর যদি কোনো পেশেন্ট থাকে সেই পার্টি বাধা দিয়ে করাই দিতে পারে। তারপরে যে হিপ ফ্লেক্সর আইসোমেট্রিক স্ট্রেন্থেনিং, এই যে এখানে হিপ ফ্লেকশন করতেছে, রোগী হাত দিয়ে বাধা দিতেছে, এটাও আইসোমেট্রিক এক্সারসাইজ ফর হিপ অ্যান্ড নি। আর হাঁটু দিয়ে চাপ দিবে। তারপরে যে কোয়াড্রিসেপসের জন্য যে বলছিলাম টাওয়েল দিয়ে চাপ দিতে,
হ্যাঁ, এখানে চাপ দিবে। পা উঠানো, এইভাবে পা উঠানোর দরকার নেই, পা উঠাবে না, জাস্ট চাপ দিবে। হ্যাঁ, পা উঠাইলে আবার ঝামেলা। হ্যামস্ট্রিং এর জন্য এই যে এখানে জাস্ট চাপ দিবে। হ্যাঁ, হ্যামস্ট্রিং এর জন্য এটা হলো আইসোমেট্রিক, নিচের দিকে চাপ দিতেছে, নিচের দিকে চাপ দিতেছে। অ্যাডাক্টরের জন্য পায়ের মাঝখানে বালিশ দিয়ে চাপ দিবে। আর অ্যাবডাকশনেরটা দেখাবে একটু পর, দাঁড়ান। এই যে দুটো একটা টাওয়াল দিল মাঝখানে রোল করে, তারপর পেশেন্ট বাইরের দিকে হিপ অ্যাবডাকশন করবে, তো ওইটা আইসোমেট্রিক হবে। যে অ্যাবডাকশন, আইসোমেট্রিক অ্যাবডাকশন, অথবা হাত দিয়েও যে অ্যাবডাকশন করতেছে, অ্যাবডাকশন করে গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস। দেখেন এখানে রেসিস্টেড ব্যান্ড দিয়ে পেশেন্ট হিপ এক্সটেনশন করতেছে, এটা হলো স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। আপনি প্রোন লাইংয়ে পেশেন্টকে পা উপর দিকে উঠাবেন এবং রেসিস্ট দিবেন, সেটাও রেসিস্টেড হিপ এক্সটেনশন হবে। এগুলো যাদের বিদেশে জিম আছে এরকম পা উপর দিকে, এখানে একটা ওয়েট দেয়, পা উপর দিকে ওঠায়, সোলিয়াস মাসেল স্ট্রেন্থেনিং হয়। অ্যাঙ্কেল ইভারশন রেসিস্টেড এক্সারসাইজ দেখা, অ্যাঙ্কেল ইভারশন উইথ রেসিস্টেড ব্যান্ড। হ্যাঁ, এখানে কিছু একটা দিয়ে, এখানে দিয়ে বাইরের দিকে নিবে। হ্যাঁ, ইভারশন, এই মাসেলের স্ট্রেন্থেনিং হবে। অ্যাঙ্কেলের ডোরসিফ্লেকশন রেসিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে কীভাবে করে, এখানে পেশেন্ট পা উপর দিকে ডোরসিফ্লেকশন করবে, এখানে আপনি চাইলে আপনি হাত দিয়ে বাধা দিতে পারেন। হ্যাঁ, বাধা দিবেন, এখানে ফুল মুভমেন্ট করবে, একদম অ্যাঙ্কেলের ফুল ডোরসিফ্লেকশন করবে। আপনি হাত দিয়ে বাধা দিতে পারেন অথবা থেরা ব্যান্ড দিয়ে করাইতে পারেন। এখন দেখাবে অ্যাঙ্কেলের ইনভার্সন, দিলাম রেজিস্ট্যান্ট ব্যান্ড দিলাম বা থেরা ব্যান্ড দিলাম, এই দিয়ে করলাম। তারপর দেখেন এই ভিতরের দিকে আমরা ইনভার্সন করতেছি। তারপর এটা হলো অ্যাঙ্কেল স্ট্রেন্থেনিং উইথ রেসিস্টেড প্লান্টার ফ্লেকশন। প্লান্টার ফ্লেকশন কে করে আমাদের? ডোরসিফ্লেকশন করে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল, প্লান্টার ফ্লেকশন করে গ্যাস্ট্রোক্লিনিয়াস সোলিয়াস। তো প্লান্টার ফ্লেকশন আমরা রেসিস্টেড করতেছি, এটা থেরা ব্যান্ড দিয়ে করতেছি, অথবা আপনি এখানে হাত বাধা দিতে পারেন, হালকা হালকা বাধা দিবেন বা মোটামুটি 50% বাধা দিবেন, রুগী চাপ দিবে, রুগীকে ফুল রেঞ্জ অফ মোশন করতে দিবেন। রেসিস্টেড প্লান্টার ফ্লেকশন, তাহলে প্লান্টার ফ্লেকশন যদি করেন বা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ অফ আপনার কি বলে গ্যাস্ট্রোক্লিনিয়াস সোলিয়াস মাসল, এটা করালে পেশেন্টের অ্যাঙ্কেল প্লান্টার ফ্লেকশনটার মুভমেন্টটা বাড়বে, হিপ ভেন থ্রম্বোসিস হওয়ার চান্স থাকবে না। রেসিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে কিভাবে এক্সটার্নাল রোটেশন করে দেখেন, এখানে রেসিস্ট্যান্ট এখানে এই যে থেরা ব্যান্ডটা বাঁধা হয়েছে পায়ের সাথে, তারপর পাটা ভিতরের দিকে নিবে। হ্যাঁ, এটা হলো এক্সটার্নাল রোটেশন। আর যদি এই ব্যান্ডটাই আপনার যদি এদিকে এই পায়ের সাথে বাঁধা হইতো এবং এই পায়ে লাগানো হইতো, তখন পাটা যদি ওইদিকে নিত তাহলে ইন্টারনাল রোটেশন হইতো। এটা হলো আপনার হিপ ইন্টারনাল রোটেশন স্ট্রেন্থেনিং। যদি পেশেন্ট এখানে বাঁধলো, পাটাকে ওইদিকে নিবে বাইরের দিকে, এই দেখেন পা বাইরের দিকে নিতেছে, এটা হলো ইন্টারনাল রোটেশন স্ট্রেন্থেনিং। এভাবে পেশেন্টকে আপনি শোয়া অবস্থায়ও পেশেন্টকে হিপটাকে 90 ডিগ্রি ফ্লেকশন করে পাটাকে বাইরের দিকে নিলে ইন্টারনাল রোটেশন হবে, সেটা আপনি স্ট্রেন্থেনিং করতে পারেন। স্ট্রেন্থেনিং হলে গ্লুটিয়াস মিডিয়াস মিনিয়াস মাসেলের স্ট্রেন্থেনিং হবে। এটা হলো ম্যানুয়াল রেসিস্ট্যান্ট হিপ অ্যাডাকশন। পেশেন্ট এই যে আপনার হাতে আমি যেটা বলছিলাম কিভাবে আপনি হাত দিয়ে হিপ অ্যাবডাক্টর স্ট্রেন্থেনিং করাবেন, পেশেন্টের এই সাইডে যে পায়ে সমস্যা, ধরেন এই পায়ে সমস্যা, এই পায়ে আমি স্ট্রেন্থেনিং করাবো, বা পেশেন্ট বাইরে থেকে হিপ অ্যাবডাকশন করবে আর আপনি এই যে বাধা দিবেন। তারপর ইন্টারনাল রোটেশন এবং এক্সটার্নাল রোটেশন স্ট্রেন্থেনিং দেখাবে। ঠিক আছে, এটা হলো আমাদের এক্সটার্নাল রোটেশন, এই যে বাইরে দিকে করতেছে এক্সটার্নাল রোটেশন স্ট্রেন্থেনিং, বাধা দিতেছে, এদিকে বাধা দিতেছে। ঠিক আছে, তারপর আমাদের দেখাবে হলো ইন্টারনাল রোটেশন। ইন্টারনাল রোটেশন হলো বাইরের দিকে। হ্যাঁ, এই দেখেন এক্সারসাইজ ইন্টারনাল রোটেশন, বাধা দিতে দিয়ে করবে। এটা দেখা যাচ্ছে পেশেন্ট যখন আপনার কাছে আসবে আপনি এভাবে করবেন, আর যদি পেশেন্ট বাসায় করতে দেন তাহলে থেরা ব্যান্ড দিয়ে দিবেন। নি ফ্লেকশন, ওকে, পেশেন্টকে প্রোন লাইনে শোয়াইলাম, নি ফ্লেকশন আর এক্সটেনশন করাবো। সিটিং পজিশনে করা যায়, পেশেন্ট হাঁটু বাস করবে, আপনি এদিকে বাধা দিবেন। হ্যাঁ, এদিকে বাধা দিবেন, বাট পেশেন্টকে ফুল মুভমেন্ট করতে দিবেন। হ্যাঁ, এমন না যে আপনার জিততে হবে প্রেশার দিয়ে, বা পেশেন্টকে বলবেন যে এমন প্রেশার দিবেন না যে আপনার জিততে হবে, হালকা প্রেশার দিবেন। সিটিং পজিশনে দেখাচ্ছে নি এক্সটেনশন। এখন সিটিং পজিশনে আপনি নি ফ্লেকশন, পেশেন্টকে নি ফ্লেকশন করতে বলবেন, জাস্ট গোড়ালির দিকে বাধা দিবেন,
তাহলে আপনার হয়। এখন নি এক্সটেনশন করবে রুগী এবং সামনের দিকে বাধা দিবে, এই পা উঠাবে আর আপনি নিচে ওইদিকে ধাক্কা দিবেন। হ্যাঁ, এই হিপ ফ্লেকশন এন্ড এক্সটেনশন। হিপ ফ্লেকশন খুবই খুবই কমন। হ্যাঁ, হিপ ফ্লেকশন আমাদের খুবই উইক হয়, প্রচুর 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 হিপের ফ্লেকশন উইক হয়। পেশেন্ট একদম নিটাকে এক্সটেনশন অবস্থায় রাখবে, পেশেন্ট উপরের দিকে পা উঠাবে, উপরের দিকে সোজা করে পা উঠাবে। এভাবে করা যায়, যেভাবে করা যায়। এদিকে বাধা দিচ্ছে, এভাবে আমি হিপ ফ্লেকশন করতে পারি। আপনি পা একদম সোজা রেখে উপরের দিকে উঠালেও করতে পারবেন। দেখুন হিপ ফ্লেকশন প্রচুর 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 উইক থাকে। আর এক্সটেনশন হলো পেশেন্ট নিচের দিকে নামাবে আর আপনি এদিকে বাধা দিবেন, ওইদিকে, হ্যাঁ ওইদিকে বাধা দিবেন। প্রচুর 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 উইক থাকে হলো হিপ ফ্লেকশন। এক্সটেনশন খুবই কম থাকে, বাট ফ্লেকশনটা খুবই উইক থাকে। পেশেন্ট এই যে প্রোন লাইনে পা উপরের দিকে উঠাবে সোজা অবস্থায়, এই যে উপরের দিকে উঠাচ্ছে সোজা অবস্থায়, এটা হলো হিপের এক্সটেনশন রেসিস্টেড বা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ অফ হিপ এক্সটেনশন, মানে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের স্ট্রেন্থেনিং করতেছে। বসা অবস্থায় কিভাবে হিপের এক্সটেনশন করা যায় রেসিস্টেড ব্যান্ড দিয়ে সেটা দেখাচ্ছে। এই নিচের দিকে চাপ দিবে, এই হলো রেসিস্টেড হইতেছে হিপের এক্সটেনশন রেসিস্টেড, মানে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, এটা পেশেন্ট নিজে নিজে করবে। এটা হলো হিপের ফ্লেকশন রেসিস্টেড, সামনের দিকে পা উঠাবে, হিপের ফ্লেকশন করতেছে। খুবই 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 ইম্পর্টেন্ট। হিপের ফ্লেকশন, হিপের অ্যাবডাকশন এগুলা খুবই উইক হয়। হিপের অ্যাবডাকশন বেশি উইক হয়, হিপের ফ্লেকশনটা আরো বেশি উইক হয় বেশি। এই যে দেখুন বসা অবস্থায় পা উপরে হিপ ফ্লেকশন করতেছে, এটা রেজিস্ট্যান্ট ব্যান্ডে বাধা দিচ্ছে। আপনি চাইলে থেরাপিস্ট এখানে বাধা দিতে পারেন। তো এই হলো মোটামুটি আমাদের ফ্র্যাকচার নেক অফ ফিমারের ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট। তারপর কী কী পরীক্ষায় আসলে দিবেন, এগুলো যদি শিখেন প্র্যাকটিস করেন তাহলে আপনার প্র্যাকটিসিং লাইফও ভালো হবে, এবং পরীক্ষা যদি এভাবে লিখেন মোটামুটি তাহলে চলবে। যেখানে এত কিছু তো জাস্ট জানার জন্য জানবেন, আসলে ফ্র্যাকচার অফ নেক অফ ফিমার খুবই কমন একটা ফ্র্যাকচার। এই জিনিসগুলো লিখবেন, টাইপগুলো লিখতে পারেন, জাস্ট খালি নামগুলো লিখবেন, ইন্ট্রাক্যাপসুলার এক্সট্রাক্যাপসুলার লিখে ইন্ট্রাক্যাপসুলার মধ্যে সাবক্যাপিটাল, ট্রান্সসার্ভাইকাল, মিডসার্ভাইকাল, বাইসার্ভাইকাল, দেন এই টোকান্টারিক রিজন, সাবটোকান্টারিক রিজন, এই দুইটা খালি নাম লিখবেন তাহলেই চলবে। এত কিছু আসলে লেখার দরকার নেই পরীক্ষার জন্য। তারপর ইটিওলজি, অস্টিওপোরোসিস, ওল্ডার পেশেন্ট এগুলো লিখতে পারেন। মেকানিজম ট্রাইবাল ফল লিখবেন জাস্ট, আর আরটিএ লিখবেন তাহলেই হবে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে টেন্ডারনেস প্রেজেন্ট থাকবে, এফেক্টেড লিম শর্টেনিং থাকবে, এগুলো লিখবেন। অ্যাক্টিভ স্টেট লেগ করতে পারবেন, এগুলো লিখবেন। এগুলো গ্রোয়িং পেন থাকবে, অ্যান্টালজিক গেট থাকবে, রেস্ট্রিকশন অফ হিপ মুভমেন্ট থাকবে। ইম্প্যাক্টেড ফ্র্যাকচার এগুলো বোঝানোর জন্য আপনাদের দিছি। রেডিওগ্রাফে লিখবেন, এইভাবে রেডিওগ্রাফ আমরা ডায়াগনোসিস করতে পারি হিপের এক্সরে দিয়ে রিটেনের ক্ষেত্রে। এইসব শ্যান্টন লাইন এগুলো আসলে উল্লেখ করা দরকার নাই। তারপর এম অফ ট্রিটমেন্ট এগুলো আপনারা লিখলেও পারেন, না লিখলেও পারেন, সমস্যা নেই। জাস্ট এম অফ ট্রিটমেন্টে আপনার এই যে কিছু নেল মাল্টিপল পিন ইউজ করা হয়, জাস্ট নামগুলো লিখে দিলেন। হ্যাঁ, নোলেস পিন, মরপিন, তারপর আপনার আসনি স্ক্রু, ডিএইচএস, ডাইনামিক হিপ স্ক্রু ইউজ করা হয়। জাস্ট অর্থোপেডিক যে সব ইমপ্লান্টগুলো ইউজ করে জাস্ট নামগুলো লিখলেন। ফিজিওথেরাপি ইন অর্থোপেডিক ম্যানেজমেন্ট, ফিজিওথেরাপি ইন অর্থোপেডিক যদি হয় তাহলে জাস্ট অল্প অল্প লিখবেন, বাট ফিজিওথেরাপি ম্যানেজমেন্টটা বেশি লিখবেন। আর অর্থোপেডিক অ্যান্ড রেমাটোলজিতে যদি আসে তাহলে এইসব স্ক্রু এর নামগুলো একটু লিখবেন, হ্যাঁ বিশেষ করে। আর যদি ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট আসে তাহলে এইসব স্ক্রু না লিখলেও চলে, কি কি দেওয়া হয় জাস্ট নাম লিখবেন, নামগুলো লিখবেন তাইলেই হবে। থেরাপি ম্যানেজমেন্টটা অর্থোপেডিক গোলটা একটু লিখবেন, তারপর রিহ্যাবিলিটেশন গোলটা ভালো করে লিখবেন, ঠিক আছে। রিহ্যাবিলিটেশন গোল জাস্ট কি কি করাবেন, অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, কিসের, অ্যাঙ্কেলের, তারপর আইসোমেট্রিক এক্সারসাইজ, হিপের কি কি করাবেন, জাস্ট এই যে আমি মার্ক করে দিয়েছি টু দ্য কি পয়েন্টগুলো জাস্ট লিখবেন। এসব লিখার দরকার নাই রিটেনে। রিহ্যাবিলিটেশন করে এগুলো একটু লিখেন তাহলে একটু বেশি মার্ক পাবেন, যদি বেশি মার্ক পেতে চান আর কি। একটা ভালো করে শিখেন, এই একটা দিয়েই আপনি দেখা যাচ্ছে ওই আরো ইন্টারটোক্যান্টারিক ফ্র্যাকচার বা সাবটোক্যান্টারিক ফ্র্যাকচার এগুলো ভালো বেশি বেশি আপনারা করতে পারবেন, লিখতে পারবেন ভালোভাবে। একটা ভালোভাবে যদি শিখেন তাহলে ভালোভাবে। এইরকম ম্যানেজমেন্টটা, ফিজিওথেরাপি ম্যানেজমেন্টটা সার্জারি পরে উইক 1 এভাবে দিবেন, উইক 1, উইক 2 থেকে 4 থেকে 8 এভাবে যদি দিতে পারেন, উইক 12 থেকে 16 এভাবে যদি ভালোভাবে দিতে পারেন তাহলে আপনারা বেশি মার্কস পাবেন। দেখা গেছে আপনারা অনেক কিছুই লেখেন বাট ওইগুলা অনেক সময় আসলে ভালো হয় না। এভাবে উইক অনুযায়ী যদি দেন, এডিএল কি করবে এই কথাগুলো, সামান্য কথাগুলো যদি লিখতে পারেন তেমন সবগুলোর ক্ষেত্রে এরকম সেম জিনিসই আসতেছে, ঠিক আছে। তো এইগুলো একটু যে কি পয়েন্ট যেগুলো আছে মার্ক করে দিয়েছি, জাস্ট এই কথাগুলো লেখেন পয়েন্ট দিয়ে তাইলেই জাস্ট চলবে, বেশি লেখার দরকার নাই। তো ধন্যবাদ সকলকে এখন পর্যন্ত যারা এত সময় ধরে লেকচারটা দেখছেন।
সব অসংখ্য ধন্যবাদ। আমি ফুল ভিডিওটা আপলোড করব, এছাড়া ছোট ছোট করেও ভিডিওগুলো আপলোড করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আইডিতে যোগাযোগ করতে পারেন, পিকেএস লেকচার পেজে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।